নমস্কার। গল্প অনুকল্প চ্যানেলে আপনারা শুনছেন সাহিত্যিক নারায়ণ সান্যালের আবার যদি ইচ্ছা করো উপন্যাসখানির ষষ্ঠ পর্ব। প্রায় বছর দুয়েক পরের কথা। এই ২ বছরের ভিতর আমার জীবনে গগন বা চন্দ্রভান কোনো ছায়াপাত করেনি। ওদের খবরই জানতাম না। বরিশাল থেকে মাঝে মাঝে বটুকে চিঠি আসতো। পাটোয়ারি ব্যবসা তার ভালোই চলছে। একদিন আমার সঙ্গে ডাক্তারখানায় দেখা করতে এলেন এক ভদ্রলোক। বলিষ্ঠ, সুগঠিত শরীর, যুবা পুরুষ। বললে, আমায় চিনতে পারলেন না দীপুদা? আমি সুরজ। সুরজ? আরে তাই তো, কত বড় হয়ে গেছো সুরজ! কি খবর? কি করছো? কোথায় আছো? সুরজ ভান তার সব খবর জানায়। দিল্লিতে কমিশনারিয়েটে চাকরি করে সে। প্রথমেই কলকাতাতেই চাকরিতে ঢুকেছিল। যে বছর মোহনবাগান শিল্ড পেল সে বছরই ভারতের রাজধানী চলে গেল দিল্লিতে। সুরজও ওই সময় দিল্লি চলে যায় বদলি হয়ে। সে আজ প্রায় বছর ১৫ আগের কথা। ইতিমধ্যে প্রথম যুদ্ধ এসেছে, প্রথম যুদ্ধ গেছে। সুরজের বয়স এখন ৩৩। বিবাহ করেনি, একাই আছে দিল্লিতে। পৈতৃক সম্পত্তি সেও পায়নি। সে একা নয়, ওরা ২ ভাই বঞ্চিত হয়েছিল পৈতৃক সম্পত্তি থেকে। কাকা একটি উইল বার করে তার নিরঙ্কুশ অধিকার প্রতিষ্ঠা করেছেন। উইলটা জাল কি সাচ্চা যাচাই করবার মতো আর্থিক সঙ্গতি ছিল না সুরজ ভানের। আর তার দাদা তো আগে থেকেই নেপথ্যে সরে গেছে। ফলে সুরজ কোনো দাবি করেনি, নীরবে মেনে নিয়েছে দুর্ভাগ্যকে। দুঃখ নেই তার, নিজের পায়ে দাঁড়িয়েছে আবার। জিজ্ঞাসা করি, তোমার দাদা কোথায় সুরজ? কলকাতাতেই আছে। সেই দাদার ব্যাপারেই আপনার কাছে এসেছি দীপুদা। দাদা আমার কাছে দিল্লিতে গিয়ে থাকতে চায় না। তাছাড়া মানে সে অনেক কথা দীপুদা। মোট কথা দাদা বরাবরই কলকাতাতেই আছে, একাই। আমিই মাসে মাসে তাকে খরচ পাঠাই। ও আপন মনে ছবি এঁকে যায় শুধু। দাদার ছবি এখনো লোকে নেয়নি। আবার প্রশ্ন করি, তোমার দাদা একা থাকে মানে? তা তোমার বৌদি কোথায়? বৌদি দাদার কাছে থাকে না দীপুদা, দাদাকে ছেড়ে চলে গেছে। একটু ইতস্তত করে বলি, তোমার বৌদিকে নিয়ে চন্দ্রভান বছর ২ আগে আমার কাছে এসেছিল জানো সুরজ। তখন তার সন্তান সম্ভাবনা ছিল। বাচ্চাটা, হ্যাঁ হ্যাঁ জানি দীপুদা জানি, দাদা বলেছে একটি মেয়ে হয়েছিল তার। সুস্থ সবল হয়েছিল মেয়েটি? হ্যাঁ হ্যাঁ। ও, তারপর? সুরজ ভান একটা সংকোচকে ঝেড়ে ফেলে দিয়ে বলে, আপনাকে বরং খোলাখুলি সব কথা বলি দীপুদা। ডাক্তারের কাছে কোনো কিছু গোপন করা ঠিক নয়। দাদা ওই মেয়েটিকে বিয়ে করেনি, একসঙ্গে ওরা থাকতো। মেয়েটি খুব ভালো ঘরের নয়। সে যাই হোক, সে দাদাকে ছেড়ে চলে গেছে। দাদা শ্যামবাজারের ওদিকে একাই থাকে, নিজে হাতে রান্না করে খায়। আপনার কাছে যে জন্য এসেছি তা এবার বলি। আজ মাস ২ হলো দাদার একটু মস্তিষ্ক বিকৃতির লক্ষণ দেখা দিয়েছে। এমনিতে ভালোই থাকে, কিন্তু মাঝে মাঝে সে কেমন যেন অদ্ভুত আচরণ করে বসে। হঠাৎ ভীষণ উত্তেজনা অনুভব করে। তখন দাদা এমন সব কাজ করে বসে যার কোনো মানেই হয় না। দাদা নিজেই পরে অনুতপ্ত হয় জানেন দীপুদা। নিজের কাছে নিজের কোনো কৈফিয়তই দিতে পারে না। গত ১ বছরে এমন বার ৩ হয়েছে। প্রথমটা আমাকে সে কিছু জানায়নি, গোপন করতে চেয়েছিল। কিন্তু এবার সে ভয় পেয়ে আমাকে জানায়। আমি ছুটি নিয়ে চলে এসেছি তাই। আপনি একবার দাদাকে পরীক্ষা করে দেখবেন দীপুদা। কী জবাব দেব বুঝে উঠতে পারি না। রতিজ রোগ থেকে মস্তিষ্ক বিকৃতি হওয়া অসম্ভব কিছু নয়, কিন্তু এসব কথা কি সুরজকে বলা উচিত? আবার গোপন করাও ঠিক নয়। বস্তুত সেই তো এখন রোগীর গার্জিয়ান। শেষে বলি, সুরজ, তোমার দাদার সঙ্গে বছর ২ আগে আমার একটা মনোমালিন্য ঘটেছিল। জানি জানি দীপুদা, দাদা সব কথা বলেছে আমাকে। তাই তো সে আজ আমার সঙ্গে এলো না। তা তুমি এক কাজ করো সুরজ,
আমি একজন ডাক্তারকে একখানি চিঠি লিখে দিচ্ছি, তুমি প্রথমে তাকে দিয়ে চন্দ্রভানকে দেখাও, তারপর আমাকে রিপোর্টটা দেখিও, আমি পরবর্তী ব্যবস্থা করব। আচ্ছা সুরজ, একটা কথা বলো তো, তোমাদের বংশে কারো উপদংশ অথবা প্রমেহ অসুখ ছিল বলে শুনেছ? উপদংশ? না, ছিল না তো। একথা কেন জিজ্ঞাসা করছেন দীপুদা? না, মস্তিষ্ক বিকৃতির কারণ হিসেবে বংশানুক্রমিক ইতিহাসটাও তো বিবেচনা করে দেখতে হবে। সুরজ দিন তিনেক পরে আমার নির্বাচিত ডাক্তারের রিপোর্ট নিয়ে এলো। চন্দ্রভান কোনো দৈহিক অসুখে ভুগছে না, তার ওজন কম, রক্তচাপও অস্বাভাবিক, অন্যান্য উপসর্গ নেই অবশ্য। আর সবচেয়ে বড় কথা, যে অসুখের কথা আমি আশঙ্কা করেছিলাম সেই অসুখ তার একেবারেই নেই, কখনো হয়ইনি। কি মাশ্চর্যা মাতাঃ পরম। চন্দ্রভান কিন্তু কিছুতেই আমার কাছে আসতে রাজি হলো না। অগত্যা সুরজকে সঙ্গে নিয়ে আমি তার বাসায় গিয়েছিলাম। অভিমান করার হক আছে বই কি চন্দ্রভানের, অপমানটা তো সেদিন আমিও কম করিনি। শ্যামবাজার অঞ্চলে একটা এঁদস্য এঁদো কানা গলি, দুজন লোক পাশাপাশি চলতে পারে না, আগু পিছু হাঁটতে হয়। তারই ভিতর একটা খোলার চালের ঘর, দু অংশে ভাগ করা। ও অংশে কতগুলি মেহনতি মানুষের বাস। দিনের বেলায় কেউ ঠেলা চালায়, কেউ রিক্সা, কেউ বা ছাঁকা নিয়ে চলে যায় শ্যামবাজার অথবা হাতিবাগানে বাজারে মুঠ বইতে। অপর অংশে বাস করে শিল্পী ভিনসেন্ট ভান গর্গ। একটা চৌকি, খানকা এনামেল আর অ্যালুমিনিয়ামের বাসন, একটা স্টোভ, আর ইন্দুমাধব মল্লিক মশাইয়ের নব আবিষ্কৃত একটা অদ্ভুত যন্ত্র। ওতে নাকি একসঙ্গে ভাত, ডাল, আলু সেদ্ধ রান্না হয়ে যায়। আর আছে তার আঁকবার নানান সরঞ্জাম, রং, তুলি, ক্যানভাস। সেই গৃহস্থলীর সঙ্গে তুলনা করা চলে একমাত্র বরানগরে দেখা গগার ঘরখানার। চন্দ্রভান কিন্তু আমাকে আদর করে বসালো। আমি প্রথমেই বললাম, কিরে, রাগ করে আছিস নাকি? ও পুরাতন প্রসঙ্গটাকে আমলই দিল না, বললে, আয় আয় দীপু, আয়, বস বস। চৌকির উপর তেল চিটে মাদুরটা পেতে দেয়। চন্দ্রভানের চিকিৎসার পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছিলাম আমি। বন্ধুকৃত্য ছাড়া আরও দুটি কারণ ছিল সে সিদ্ধান্তের পিছনে। প্রথমত, কেমন একটা অপরাধবোধে অনুশোচনা জেগেছিল আমার। 2 বছর আগে ওভাবে যদি আমি তাকে তাড়িয়ে না দিতাম, তাহলে হয়তো চন্দ্রভান এ রোগে পড়ত না। সকলের কাছ থেকে ক্রমাগত অপমান, আঘাত আর প্রত্যাখ্যান পেতে পেতে ও বোধহয় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে বসেছে। 2 বছর আগে সে অনেক আশা নিয়ে তার পুরনো বন্ধুর কাছে এসেছিল একটু সহানুভূতির আশায়। সেখানে আবার প্রত্যাখ্যাত হয়ে সে মানসিক স্থৈর্য হারিয়ে বসে থাকতে পারে। অর্থাৎ পরোক্ষভাবে আমি হয়তো ওর মানসিক ব্যাধির অন্যতম কারণ। দ্বিতীয়ত, আমার দুরন্ত কৌতূহল হয়েছিল চিকিৎসা বিজ্ঞানী হিসেবে। ডক্টর মিসেস স্মিথের রিপোর্টটার কথা আমি ভুলতে পারিনি। যার স্ত্রীর যৌন ব্যাধি অমন শোচনীয় পর্যায়ে পৌঁছেছিল, সে কেমন করে এমন সুস্থ সবল থাকলো দৈহিক নিরিখে? মনোবিজ্ঞানের চর্চা তখনও ভারতবর্ষে খুব ব্যাপকভাবে শুরু হয়নি। গিরীন্দ্রশেখর বসু মহাশয়ের গবেষণাপ্রসূত জ্ঞান তখনও আমরা জানতাম না। কিছু কিছু আধুনিক বিলিতি ম্যাগাজিনে সাইকো অ্যানালিসিসের পদ্ধতি মোটামুটিভাবে জানা ছিল। 2-1 চিকিৎসক এই নিয়ে পড়াশুনো করছেন, গবেষণা করছেন, কিন্তু তাদের সাহায্য পাওয়ার মতো আর্থিক সামর্থ্য ছিল না আমার বন্ধুর। ও যে একজন মস্ত বড় শিল্পী, এমন ধারণা আমার আদৌ ছিল না। তবে ও যে আমার বন্ধু, এ তো অস্বীকার করতে পারি না। তাই নিজেই যেটুকু সম্ভব তাই করব বলে স্থির করি। মনের অসুখের বিষয়ে বই নিয়ে পড়তে শুরু করলাম। একজন অস্ট্রিয়ান বৈজ্ঞানিকের সম্প্রতি প্রকাশিত একটি বই পেয়ে গেলাম লাইব্রেরিতে। বইটি সবে মাত্র ইংরেজিতে অনুবাদ করা হয়েছে। তার চিকিৎসা পদ্ধতির মূল কাঠামো এবং কয়েকটি কেস হিস্ট্রিও লেখা আছে। বৈজ্ঞানিকের বয়স 65, নাম দেখলাম সিগমুন্ড ফ্রয়েড। চিকিৎসা পদ্ধতির নাম সাইকো অ্যানালিসিস।
রাত জেগে বইটা পড়ে ফেললাম। স্থির করলাম চন্দ্রভানি এ পদ্ধতিতে আমার প্রথম রোগী হবে। ফ্রয়েড নামধেয় ডাক্তার সাহেব বলেছেন, মানসিক ব্যাধির মূল মানুষের অবচেতন মনে বাসা বাঁধে। কোনো একটা গোপন কামনা তার অন্তঃস্থল কুরে কুরে খায়। রোগী যদি তার অতীত জীবনের সমস্ত ঘটনা অকপটে কোনো বন্ধুর কাছে অথবা ডাক্তারের কাছে খুলে বলতে পারে, তাহলে অনেক সময় তার রোগের নিরাময় হয়। আর সে কথা ফ্রয়েড সাহেবকে বলতে হবে কেন? এ কথা তো আমরাও জানি। মনের ভার নামিয়ে দেওয়ার একমাত্র উপায় হচ্ছে কাউকে সব কথা খোলাখুলি বলে ফেলা। আর এক্ষেত্রে সুবিধা এই, যে ডাক্তার সেই হচ্ছে ওর বাল্যবন্ধু। সুতরাং ও নিশ্চয়ই নিঃসংকোচে সব কথা বলতে পারবে। আমাকে শুধু ধৈর্য ধরে শুনতে হবে, ওকে উৎসাহিত করতে হবে, আগ্রহ দেখাতে হবে, সহানুভূতি জানাতে হবে। সুরজ ভান আমার কাছে দাদাকে বুঝিয়ে দিয়ে নিশ্চিন্তভাবে ছুটি শেষে তার কর্মস্থলে ফিরে গেল। মাসান্তে সে মানি অর্ডার করে দাদার সংসার খরচ পাঠায়। চিকিৎসার যাবতীয় খরচ সে যোগাবে বলে প্রতিশ্রুত হলো। চন্দ্রভানের সঙ্গে নূতন করে বন্ধুত্ব হলো। প্রতিদিন সন্ধ্যার পর সে আমার কাছে আসতো। তার অতীত জীবনের সমস্ত ঘটনা পুঙ্খানুপুঙ্খরূপে বর্ণনা করে যেত। তার গৃহত্যাগের কথা, বাওয়ালিতে আগমন, সেখানে উর্মিলা সারদার প্রতি তার আকর্ষণ, তার ধর্মান্তর গ্রহণ, তারপর ধর্মপ্রচারক হিসেবে তার জোরজাঙ্গাল কলিয়ারিতে আবির্ভাব, গির্জার সংস্কার, জোসেফ মুর্মু, এককড়ি সরকেল, পাঁচু হালদারের দল জীবন্ত হয়ে উঠল আমার কাছে। ফাদার মার্লো, ব্রাদার দাভিদ অথবা নাথানিয়েল সাহেবদের আমি চোখ বুঝলেই দেখতে পেতাম। তারপর সে এলো পাঁচু হালদারের বঞ্চির প্রসঙ্গে। এবার আর আমার নির্বাক শ্রোতা হয়ে থাকা সম্ভবপর হলো না। বলি, চিত্রলেখা? কেমন দেখতে মেয়েটা? তার বাপ মা কোথায় গেল? চন্দ্রভান জানায়, মেদিনীপুরের বন্যায় এক রাত্রে কিভাবে চিত্রলেখার বাপ মা ভাই ভেসে গিয়েছিল। চিত্রলেখার একটা নিখুঁত আলেখ্য আঁকল সে কথার জাল বুনে। এক হারা লম্বা ছিপছিপে শ্যামলা মেয়ে, চোখ দুটি উজ্জ্বল, চিবুকটা নিখুঁত। আমি চিনতে পারলাম তাকে। বুঝতে পারি চন্দ্রভান ভুল বলছে। দামোদরের জলে ডুবে মরেনি ওর সেই চিত্রলেখা, মরেছে অক্সালিক অ্যাসিড খেয়ে। আমি নিজে হাতে তাকে পুড়িয়েছি কেওড়াতলা শ্মশান ঘাটে। সে কথা জানে না চন্দ্রভান, সে কথা আমিও জানাই না। কি লাভ ওকে নতুন করে আঘাত দিয়ে? চন্দ্রভান বলে, ওই জোর জঙ্গল ছেড়ে আসার সময়ই আমার প্রথমবার অ্যাটাক হয়, বুঝলি দীপু? অ্যাটাক হয়? কিসের অ্যাটাক? পাগলামির, আর কিসের। একটা খণ্ড মুহূর্তে আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম। আমি কি করছি তা আমি জানতাম না দীপু। সেই মুহূর্তে আমার মনে হয়েছিল আমার ডান হাতখানা বিশ্বাসঘাতকতা করেছে, তাকে শাস্তি দিতে হবে। কঠিন শাস্তি দিয়েছিলাম হাতটাকে। এই দেখ, এই দেখ দীপু, সে প্রায়শ্চিত্ত আমার আজীবনের সঙ্গী হয়ে আছে। ডান হাতখানা আলোর সামনে মেলে ধরে সে। হাতের তালুতে প্রকাণ্ড একটা পোড়া দাগ। বিধাতা ওর হাতে আয়ুরেখা, ভাগ্যরেখা, যশরেখা কি লিখেছিলেন তার কোনো দিন পড়া যাবে না। বিধাতার দেওয়া সেই হস্তরেখার সমস্ত চিহ্ন চন্দ্রভান পুড়িয়ে ছাই করে দিয়েছে। বিধাতাকে সে মানে না। বিধাতার দেওয়া হস্তরেখার নির্দেশও সে মানবে না। সে আপন দুর্ভাগ্য আপনি গড়ে তুলেছে। অতঃপর বললে, মোমবাতি শিখায় আধ মিনিট হাতখানা কেমন করে ধরে রেখেছিলাম আজও ভেবে পাই না দীপু। কিন্তু যতদূর মনে আছে আমি তখন এক তিলও কাঁপিনি, যন্ত্রণায় একটি আর্তনাদও করিনি। আমি ওই 1 মিনিট ধরে পাগল হয়ে গিয়েছিলাম। এবার যে আমার পাগল হওয়ার পালা। ওর সেই পাগলামির বর্ণনা শুনে মুহূর্তে আমার চোখের উপর থেকে একটা পর্দা সরে গেল। বহু দিনের একটা সমস্যার সমাধান হয়ে গেল। বটুক বলেছিল বটে, যীশুখ্রিস্টের ডান হাতের তালুতে
পেরেকে ডাক্তার বিষয়ে সুলেখার মনে একটা অবসেশন ছিল। বটুকে ডান হাতের তালুতে একবার সামান্য একটু কেটে যাওয়ায় ফিট হয়ে গিয়েছিল সুলেখা। মনে পড়ল শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের সেই নার্সটির কথা। সুলেখার মূর্ছিত দেহের কাছে কোনো প্রদীপ জ্বলছিল না, তবু তার হাতে একটা ফোসকা হয়েছিল। চিত্রলেখাকে মৃত্যুর পূর্ব মুহূর্তে চন্দ্রভানের যন্ত্রণার অনুভূতিটাকে হাত বাড়িয়ে ধরতে চেয়েছিল। জোর জঙ্গল কলিয়ারি ছেড়ে আসার পরের ইতিহাসটা এবার সে বলতে শুরু করে। সুরজভান তখন কলকাতার একটি মেসে থাকে। মাত্র 19-20 বছর বয়স তখন তার। সবে চাকরিতে ঢুকেছে ম্যাট্রিক পাশ করে। মেসে দাদাকে এনে তুলতে পারল না, বাধা ছিল। চন্দ্রভান খ্রিস্টান, মেসবাবুরা সবাই হিন্দু। বাধ্য হয়ে চন্দ্রভান একটি ঘর ভাড়া নিল। প্রতিদিন অফিস ছুটির পর সুরজ এসে দাদার খবরদারি করত। ক্রমে ওর হাতের ঘা সারল। চন্দ্রভান লেগে থাকলো তার ছবি আঁকার সংকল্পে। সুরজ ছবির কিছুই বোঝে না, কিন্তু ওরও দৃঢ় ধারণা দাদার ছবি একদিন না একদিন সমাদর পাবেই। এর কিছুদিন পর সুরজ বদলি হয়ে গেল দিল্লিতে। একা পড়ে গেল চন্দ্রভান। দিন রাত সে ছবি এঁকে বেড়ায়, ঘরে বাইরে। দুজনের সঙ্গে চন্দ্রভানের পত্রালাপ চলত। চিঠি যেত দিল্লি মুখো আর আসানসোল মুখো। জবাব আসতো সুরজের কাছ থেকে, আসতো দেবনারায়ণবাবুর কাছ থেকে। সুরজ অন্ধ বিশ্বাসে ওকে উৎসাহ যোগাত, আর দেবনারায়ণবাবু ওকে যে আশীর্বাদ করতেন তার পিছনে থাকত দক্ষ শিল্পীর ধ্যান ধারণা। ল্যান্ডস্কেপ আর স্টিল লাইফ আঁকার দিকে ঝোঁক। মানুষজনের কিছু কিছু স্কেচ করেছে পেন্সিলে বা ক্রেয়নে। পোর্ট্রেট আঁকবার সুযোগ কই? কে ওর জন্য ধৈর্য ধরে সময় নষ্ট করবে? জোরজাঙ্গালের মালকাঠারা তবু ওর খেয়াল চরিতার্থ করবার সুযোগ দিত। হাজার হোক, সে ওদের ফাদারদা। কলকাতা শহর সেই হিসাবে নিতান্ত উদাসীন। কাজের চাকায় বাঁধা এর লক্ষ্য বাসিন্দা। এই সময় আরও একটি ধারণা অঙ্কুরিত হয়ে ওঠে শিল্পীর মনে। তার মনে হতো যে জগৎটা সে দেখতে পাচ্ছে সেটা সত্য নয়। এ যেন প্রেক্ষাগৃহের সামনে প্রলম্বিত একটা প্রকাণ্ড যবনিকা। রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শের চিত্র বিচিত্র করা ওই পর্দাটা টাঙানো আছে চোখের সামনে। কারণ দর্শকদের কে যেন আড়াল করে রাখতে চায় ভিতরের গোপন আয়োজন থেকে। ওই পর্দাটা যখন উঠে যাবে তখনই শুরু হবে আসল অভিনয়। ভিনসেন্ট তার ক্যানভাসে পথ, ঘাট, গাছপালা আঁকে, কিন্তু তার মন ভরে না। তার মনে হয় এসব বাহ্য। আর সৃষ্টির সবচেয়ে বড় রহস্য মানুষ। মানুষের সামনে চেয়ে আবার ডবল পর্দা। সে কথা বলে মনের ভাব ব্যক্ত করতে নয়, মনের ভাব গোপন করতে। মানুষ হাসে কান্না লুকোতে, মানুষ কাঁদে ধরা পড়ে যাবার ভয়ে। তার উপর সে চড়িয়েছে আবরণ। শুধু মানুষের মন নয়, দেহের উপরেও টেনে দিয়েছে পর্দা। ভিনসেন্ট ঈশ্বরে বিশ্বাস হারিয়েছে, কিন্তু বাইবেল বর্ণিত ঈশ্বর ও ভুল তো করেননি। ঈশ্বর তো আদিম আদম আর ইবকে অনাবৃত রেখেছিলেন। তাই তো রেনেসাঁস যুগের শিল্পী ঋষির দল টেনে খুলে ফেলে দিয়েছিলেন ওই নির্মোক। চন্দ্রভান স্থির করল তাকে নোট স্টাডি করতে হবে। কিন্তু কে সিটিং দেবে? কে বসবে ওই নির্লজ্জ ভঙ্গিতে? রং, তুলি, ক্যানভাস নিয়ে চন্দ্রভান অবশেষে অবতীর্ণ হল রূপোপজীবিনীদের পাড়ায়। দুঃসাহস বলতে হবে, কিন্তু দুঃসাহসে ভিনসেন্ট কোন দিনই বা পিছপা হয়েছে? সে নীতি মানে না, সে ধর্ম মানে না, সে ঈশ্বরও মানে না, মানে বিবেক। সেই বিবেকের নির্দেশে সে এসে হাজির হলো দেহের তীর্থে। পাতলুন আর হাফ শার্ট পরা অদ্ভুত দর্শন মানুষটাকে দেখে খিলখিল করে হেসে উঠেছিল ওরা। সরু গলি, আধো আলো আধো অন্ধকার। ডিমের ডালনা না কাঁকড়ার তরকারি কিসের একটা উৎকট রসুন মিশ্রিত গন্ধের সঙ্গে মিশেছে বেলফুলের সৌরভ। খোলা দরজার ওপাশে একটা জোরালো বাতি, তারই এক প্রস্থ আলো আছাড় খেয়ে পড়েছে গড়িপথটায়। নেপথ্যে হারমোনিয়াম তবলা সহযোগে ভেসে আসছে আবহ গজল। দেওয়াল সেঁটে দাঁড়িয়ে আছে 7-8টি মেয়ে, মাথায় বেলফুলের মালা, চোখে কাজল।
চড়া রঙের রোজ মেখেছে গালে, কপালে কাঁচপোকার টিপ। সদর দরজার কাছে ওই খোঁচা খোঁচা দাড়িওয়ালা বিচিত্র জীবটাকে হঠাৎ দাঁড়িয়ে পড়তে দেখে ওরা ওর গায়ে লুটিয়ে পড়ে হাসতে হাসতে। কে একজন বলে, কি গো ভাল মানুষের পো, ভিড়মি যাবে নাকি? পিছন থেকে বর্ষিয়সী একজন স্থূলকায়া রমণী ওদের ধমক দিয়ে ওঠে, কি ছেনালি করিস তোরা? আসতে দে না, আরে পথ আটকে আছিস কেন? সামনের মুখরে মেয়েটি বলে ওঠে, ও মা, কি যে বলো মাসি, পথ আটকাবো কোন দুঃখে গো? কারে নজরে ধরলো তা তো বলবে, নাকি ও তোমার কাছেই যেতে চায়? আবার খিলখিল হাসি। ভিনসেন্ট অপ্রস্তুত হয়নি মোটেই। ইতিমধ্যে তার নজর পড়েছিল আর একদিকে। ভিড়ের পিছনে দেওয়াল সেঁটে দাঁড়িয়ে আছে একটি মেয়ে, মধ্যবয়স্কা। উৎকট প্রসাধন করেছে সে, কুচকুচে কালো গায়ের রং, কিন্তু মেয়েটি মাতৃত্বের ভারে আনত। ভিনসেন্ট তৎক্ষণাৎ মনস্থির করে ফেলে, জীবন রহস্যের মর্ম উদ্ঘাটনে সে অভিযাত্রী, আর জীবন রহস্যের মূল তত্ত্ব তো সৃষ্টিতত্ত্বে। এই পঙ্কিল দুনিয়ার পঙ্কিলতম অন্ধকারে পিতৃপরিচয়হীন যে শিশু আবির্ভাবের জন্য প্রহর গুনছে, আঁকতে হয় তারই মায়ের ছবি আঁকবে ভিনসেন্ট। ওই অনাগত শিশুর সম্মুখেও মাতৃজঠরের আবরণ, কিন্তু নিরাবরণ জননী তত্ত্বের ছবি বা কে কবে এঁকেছে? ভিনসেন্ট মনে মনে তার চিত্র অভিজ্ঞতার পাতা উল্টে যায়। কে কবে নিরাবরণা মাতৃত্বের ছবি এঁকেছে? নোট স্টাডি 1000 বছর ধরে করেছে শিল্পী দল, কিন্তু সেখানে বিষয়বস্তু নারী, জননী নয়। কেন? শিল্পীর চোখে কি এতাবৎকাল স্ফীতদর জননী চিত্রটা সুন্দর মনে হয়নি? সত্য কি সুন্দর নয়? সৃষ্টি কি সত্য নয়, সুন্দর নয়? মুহূর্ত মধ্যে মন স্থির করে ভিনসেন্ট ভিড় ডিঙিয়ে ওই মেয়েটিকে প্রশ্ন করে, তোমার ঘর কোনটা? ও মা, আমি কোথায় যাব গো? তা হ্যাঁ গা ভালো মানুষের পো, ওর মুখখানে শুধু দেখলে তুমি, কোচরে যে মুড়ির মুয়ায় পুঁটলি বেঁধেছে সেটা নজর হলো নি? তুই চুপ যা দেখি চামেলি, ধমকে ওঠে বর্ষিয়সী বাড়ি বলি। এগিয়ে এসে সে ভিনসেন্টের হাতখানা ধরে, বলে, তুমি ভিতরে এসো বাচ্চা, নইলে ওরা তোমারে ছিঁড়ে খাবে। ভিনসেন্টকে বাড়িওয়ালি মাসি হাত ধরে ভিতরে নিয়ে যায়, তাকে বসিয়ে দেয় একটা ঘরে। এটা বোধহয় মাসির নিজস্ব ঘর। বলে, কিছু মনে করো না ভাই, নতুন যারা আসে তাদের নিয়ে ওরা এমনি মশকরা করে, কিন্তু তাও বলি ভাই, তুমি ঠিক বুদ্ধির পরিচয় দাওনি। তারপর মুখটা কানের কাছে এনে বলে, বুঝতে পারোনি তুমি, ওর বাচ্চা হবে। তাহলে ওখানে গিয়ে দাঁড়িয়েছিল কেন? কোথায় যাবে বলো ভাই, ওই তো এক অন্ধকূপ কুটুরি, সাঁঝের বেলায় একটু নিঃশ্বাস নিতে দাঁড়ায় ওখানে, ও কি এখন লোক বসাতে পারে? ভিনসেন্ট কি একটা কথা বলতে যায়, কিন্তু তার আগেই দ্বারের কাছে এসে কে ডাকে, মাসি। কি রে? মাসি দ্বারের কাছে সরে আসে। আগন্তুক সেই আসন্ন জননী মেয়েটি। সেই নিম্নস্বরে কি বললে তা শোনা গেল না, কিন্তু মাসির আপত্তিটা শোনা গেল। মাসি কিছুতেই রাজি হতে চায় না। শেষ পর্যন্ত সে হাল ছেড়ে দিয়ে ফিরে আসে। ভিনসেন্টকে বলে, কি জানি বাপু, ও আবাগিরও দেখি তোমারে মনে ধরেছে। তা বেশ, 3 টাকা লাগবে বাপু, 2 টাকা ওর, 1 টাকা আমার। প্রথম দিন কম করেই ধরলাম। আর শোনো, মুখটা কানের কাছে এনে ভিনসেন্টকে একটু সাবধান করে দেয়, 2-একটা উপদেশ দেয়। ভিনসেন্টের খরগোশের মতো খাড়া কান দুটো লাল হয়ে ওঠে। ছোট্ট ঘর, সেখানে ঘরজোড়া চৌকি, পরিষ্কার বিছানা পাতা, তাতে নরম গদি, 2টি বালিশ, দেওয়ালে কালীঘাটের একটি পট। অন্নপূর্ণা ভিক্ষা দিচ্ছেন ভোলানাথকে। কুলুঙ্গিতে একটি লক্ষ্মীর পট, কাল বৃহস্পতিবার গেছে, ফুলের মালাটা পটের উপর এখনো শুকিয়ে যায়নি। দেওয়ালে টাঙানো একটা হাত আয়না, কোনায় একটা হাতলহীন চেয়ার। ভিনসেন্ট চেয়ারে গিয়ে বসল। মেয়েটিও ঢুকেছে ঘরে।
ভিনসেন্ট তখনও মুখ তুলে মেয়েটিকে ভালো করে দেখেনি। কাঁধের ঝোলা ব্যাগ থেকে সে রং তুলি ক্যানভাস বার করতে থাকে। ঘরে আলো বড় কম। বললে, একটা ভালো লণ্ঠন আনতে পারো? মেয়েটি নিঃশব্দে বেরিয়ে গেল এবং একটা লণ্ঠন এনে নামিয়ে রাখে মেঝেতে। ভিনসেন্ট সেটা ঠিক করে বসিয়ে দিল। মেয়েটি দরজাটায় খিলেটে চুপচাপ গিয়ে বসলো খাটের উপর। এবার মুখ তুলে ভিনসেন্ট দেখে মেয়েটি ওকে অবাক দৃষ্টিতে দেখছে। চোখাচোখি হতেই চমকে ওঠে ভিনসেন্ট। ওই রূপোপজীবিনীকে সে আগে কখনো দেখেছে? চেনা চেনা লাগছে কেন ওকে? না, মেয়েটি তার পূর্ব পরিচিত হতেই পারে না। এ পাড়ায় সে কখনো আসেনি। কত বয়স হবে ওর? উত্তীর্ণ যৌবনা বলা যায় না তাকে। কুচকুচে কালো গায়ের রং, মুখে বসন্তের দাগ, মাথায় বেলফুল জড়ানো খোঁপা, গায়ে সস্তা প্রকৃতির জ্যাকেট, পরনে হলুদ রঙের তাঁতের শাড়ি, দু হাতে দুটি গিল্টি করা বালা, কানে পিতলের ঝুমকো দুল। ভিনসেন্ট হঠাৎ বলে বসে, ইয়ে, একটা কথা জিজ্ঞাসা করা হয়নি, কতক্ষণ থাকতে দেবে আমাকে? মেয়েটি মুখ নিচু করে বলে, আপনার যতক্ষণ ইচ্ছে, ভাল লাগলে তামাম রাত। ও আচ্ছা, তবে তাড়াহুড়ো করার কিছু নেই। শোনো, আমি তোমাকে কোনো কষ্ট দেব না। তুমি খাটে শুয়ে থাকবে, আমি তোমার একখানা ছবি আঁকবো শুধু। যে ভঙ্গিতে অনেকক্ষণ শুয়ে থাকতে তোমার অসুবিধে হবে না, সেভাবে শুয়ে পড়ো। মেয়েটি বোধ হয় ওর কথাগুলো ঠিক বুঝে উঠতে পারে না। সে ডাগর চোখ মেলে শুধু তাকিয়েই থাকে। কি আশ্চর্য, ওকে এত চেনা চেনা লাগছে কেন? ওই রকম মুখ সে কোথায় দেখেছে? বত্তিচেল্লি, পেরুজিনো, করেজ্জো, না হোলবাইন, ব্রখিল, ফ্রেঞ্চ হালস, নাকি আরও পরের যুগের দেলাক্রোয়ে, এদগার, দেগার, এনুয়া? কোনো এক দিকপাল শিল্পী নিশ্চয়ই ওই রকম একখানা মুখের ছবি এঁকেছিলেন। সেই ছবি দেখার স্মৃতিটাই ওকে এই বিভ্রমের মধ্যে ফেলেছে। মনে হচ্ছে ওকে আগেও কোথাও দেখেছি। ছবি আঁকবেন? অস্ফুটে প্রশ্ন করে মেয়েটি। বেশ্যাপল্লীতেও ভদ্রতার এই রীতি নাকি? দেহদানের পূর্ব মুহূর্তেও অপরিচিত পুরুষকে আপনি সম্বোধন? হ্যাঁ, ছবিই আঁকবো আমি। শুয়ে পড়ো তুমি, তোমার ছবি আঁকবো। তারপর ইতস্তত করে বলে, ভেবেছিলাম নুড স্টাডি করব, কিন্তু থাক, তোমার অসুবিধা হবে। কি করবেন? ও কিছু নয়, থাক থাক। শুভ? হ্যাঁ, তাই তো বলছি তখন থেকে। জামা কাপড় খুলবনি? খুলবে? হ্যাঁ, বেশ, তাই করো, খোলো। চেয়ারটা অন্যদিকে সরিয়ে ফিন্সের দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে বসে। উপায় নেই, এতটুকু ঘরে স্থানান্তরে সে যাবে কোথায়? কোনো ভদ্রমহিলা বেশ পরিবর্তন করতে চাইলে যেটুকু শালীনতা বজায় রাখতে হয় সেটুকু রাখতেই বেচারির কপালে ঘাম ফুটে ওঠে। দীর্ঘ 3 ঘন্টা ধরে পোর্ট্রেটখানা আঁকলো ভিনসেন্ট। মেয়েটি ওর দিকে ফিরেই শুয়েছিল, হাতখানা আলো আড়াল করতে রেখেছিল চোখের উপর। ভিনসেন্ট ছবি আঁকে অত্যন্ত দ্রুত গতিতে। ঘন্টা দিনেক পরে ও বললে, অনেক কষ্ট দিলাম তোমাকে, এবার জামা কাপড় পরে নাও, আমার ছবি শেষ হয়ে গেছে। আবার পিছন ফিরে বসে। মেয়েটি তার পরিধেয় বস্ত্রটা গায়ে জড়িয়ে নিয়ে বলে, এই চাকলায় আপনি এই পিত্থাম আসিছেন লয়? ভিনসেন্ট জবাব দেয় না। পকেট থেকে 3টি টাকা বার করে সে রাখে খাটের উপর। বলে, এবার যাই আমি। মেয়েটি চট করে উঠে দাঁড়ায়। ভিনসেন্টের হাতখানা চেপে ধরে, গুঁজে দেয় টাকা 3টে। সে নেবে না ওর দান। ভিনসেন্ট চমকে ওঠে। এতক্ষণ স্পর্শ বাঁচিয়ে চলছিল সে। হাতখানা চেপে ধরায় বিব্রত বোধ করে। হাতটা ছাড়িয়ে নেবার চেষ্টা করে, কিন্তু মেয়েটি দৃঢ় মুষ্টিতে ধরে রাখে তাকে। বলে, হাই পাপ্পা গো, তুমি আমারে চিনতে লারলে ফাদার দা? অবাক বিস্ময়ে এবার তাকিয়ে থাকে ভিনসেন্ট। বিস্মৃতির জবনিকা উঠে যায় তার চোখের উপর থেকে। কি আশ্চর্য!
এতক্ষণও চিনতে পারেনি সে। বলে, তুই বাতাসে? বারবনিতারও তাহলে লজ্জা থাকে। দু হাতে মুখ ঢেকে বাতাসি বলে, হাই। বাতাসে, তুই এখানে কেমন করে এলি? মুখে ওসব কী দাগ? বসন্ত হয়েছিল তোর? এ কি চেহারা করেছিস? বাতাসি ওকে ছাড়ে না। অনেক অনেক কথা জমে আছে ওর পেটে। ভিনসেন্ট জোরজাঙ্গাল কলিয়ারি ছেড়ে আসার পর অনেক কথা। দুরন্ত মারি রোগে মরতে বসেছিল সে, কিন্তু জম তাকে নিল না, ফিরিয়ে দিল। মরল মুরমুর মেয়েটা, মুখে বিশ্রী দাগ, চুল উঠে গেছে। বাতাসে উঠে বসলো অসুখ থেকে, কিন্তু জোর জাঙ্গালে তার আর মন বসল না। নানকু চলে গেছে, জোসেফের মেয়েটাও থাকলো না। শুনলো তাদের ফাদারদাও কোথাও নাকি চলে গেছে। আর চ্যাত্তা দিদিমণি, সেও দামোদরের জলে ডুবে মরেছে। দামোদর তার বাপকে খেয়েছে, মাকে খেয়েছে, সেই দামোদরে জড়িয়েছে চ্যাত্তা দিদিমণির জ্বালা। তারপর অনেক ঘাট ঘুরে বাতাসে এসে পড়েছে এখানে। মাসি তাকে ঠাঁই দিয়েছে। তার উপার্জনের 1/3 চুক্তিতে তাকে খেতে দেয়, পড়তে দেয়, থাকতে দেয়। কত মানুষ দেখেছে বাতাসে, কত বিচিত্র মানুষ। গরিব গুরব, হঠাৎ বড়লোক, বাবু মশাইরা, বাঙালি, বিহারি, মারোয়ারি, মায় কাবুলিওয়ালা পর্যন্ত। বহুভোগ্যা বাতাসি আজও বেঁচে আছে। বসন্তের দাগ ওসব ওরা দেখে না। ওরা যা চায় তার সম্বল আজও নিঃশেষ হয়ে যায়নি বাতাসির। যেদিন তা ফুরাবে সেদিন ভিক্ষে করতে বসবে বাতাসি। সে রাতে ভিনসেন্টের বাড়ি ফেরেনি, সারা রাত ছিল ওখানে। তারপর থেকে সে প্রায় যেত ওখানে বাতাসির কাছে। ওর ভালো লাগতো বাতাসিকে, অন্তত কথা বলার লোক তো পেল এতদিনে। মাঝে মাঝে খরচ করতে হতো, না হলে মাসির রসনা মুখর হয়ে উঠবে। ভিনসেন্ট বাতাসির অনেক ছবি আঁকল, কিন্তু শুধু ছবি এঁকে ও তৃপ্তি নেই। নতুন চিন্তা ঢুকেছে মাথায়, এভাবে বাতাসিকে সে মরতে দেবে না। বাতাসিও রাজি হয়ে গেল। মাসির সঙ্গে তুমুল ঝগড়া করে একদিন বের হয়ে এলো ওই নরককুণ্ড থেকে। এসে উঠল ভিনসেন্টের 1 কামরার ঘরে। নতুন পরীক্ষায় মেতেছে ভিনসেন্ট। মাসান্তে সে যে কত টাকা পায় সমঝে চললে তা থেকে দুজনে আধপেটা খেয়ে বাঁচতে পারে। তারপর যদি 2-1খানি ছবি বেচতে পারে তখন আর তাকে কে পায়? সংসার ধর্ম তার পক্ষে সম্ভবপর নয়। বাতাসি তার সহধর্মিণী, বাতাসি তাকে বুঝেছে, তাকে স্নেহের চোখে, শ্রদ্ধার চোখে দেখেছে। বাতাসি রান্না করতে পারে, ঘরদোর গুছিয়ে রাখতে জানে। ওর 1 কামরার গৃহস্থালী নতুন রূপ পেল। প্রতিবেশীরা সব 32.5 ভাজা, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ভাজিওয়ালা, তারা নাক গলাতে এলো না। বাতাসি হলো এই গৃহের ঘরণী। সমস্ত কথা খোলাখুলি লিখে জানালো সুরজকে। সুরজ যখন এই চিঠির জবাব দিল তখন এ প্রসঙ্গের উচ্চবাচ্য পর্যন্ত করল না। বাতাসির মাসির পরামর্শ ছিল বাচ্চাটাকে পৃথিবীর মুখ দেখতে না দেওয়া, কিন্তু ভিনসেন্ট কিছুতেই রাজি হলো না। পাখি পড়া করে সে বাতাসিকে বোঝালো। শেষে বাতাসি রাজি হলো ডাক্তারের কাছে যেতে। ওই সময় সে দীপু ডাক্তারের কাছে আসে, কিন্তু ওর বাল্য বন্ধু ওকে দরজা থেকে হাঁকিয়ে দিল। তা দিক, যথাসময়ে বাতাসির একটি কন্যা সন্তান হয়েছিল। ভিনসেন্টের সে কি আনন্দ! ভিনসেন্টই বেশি মাতাল হলো মেয়েকে নিয়ে বাতাসির থেকে। একেবারে নির্ভেজাল আনন্দ কিছু নেই এ দুনিয়ায়। দেবনারায়ণবাবু ওর সঙ্গে সম্পর্ক ত্যাগ করলেন। তিনি কি কারণে কলকাতায় এসেছিলেন ঠিকানা খুঁজে ভিনসেন্টের বাসায় এসে মর্মাহত হয়েছিলেন। ভিনসেন্ট মিথ্যার আশ্রয় নিতে পারেনি, স্বীকার করেছিল বাতাসি তার বিবাহিতা স্ত্রী নয়। দেবনারায়ণবাবু তৎক্ষণাৎ চলে গিয়েছিলেন, ত্যাগ করেছিলেন শিষ্যকে। সুরজভান কিন্তু ওকে ত্যাগ করেনি, প্রতি মাসে দাদাকে মানি অর্ডার করে গেছে। জানতে চেয়েছে সে নতুন কি আঁকল। সকল আঘাত সইতে প্রস্তুত ছিল ভিনসেন্ট। বাতাসিকে সে বিবাহ করতে চেয়েছিল, রাজি হয়নি বাতাসি। বলে, কি বলছিস রে তুই ফাদারদা, বেবুশির কি বিয়া হয়? কে বোঝাবে ওকে?
ভিনসেন্ট ওকে অনেক কথা বলেছে, সমাজতত্ত্বের কথা, দেশ বিদেশে নরনারীর সম্পর্কের কথা, কিন্তু বাতাসে ওসব কথা কর্ণপাতই করে না। বলে, তুই কি পাগল হয়ে গেলি ফাদারদা? চেত্তা দিদিমুনি তুরে কেনে বিয়া করতে লারলে, সেই কথাটা বুঝা মোরে। বিচিত্র যুক্তি বাতাসের। চেত্তা দিদিমণি লেখাপড়া জানা ভদ্র ঘরের মেয়ে, এমন অসুচি অবস্থায় বিবাহ যদি বিধিসম্মত হতো, তাহলে চেত্তা দিদিমণি কেন দামোদরে ডুবে মরতে যাবে? ফাদারটা তো তাকে বিয়ে করতে চেয়েছিল। চেত্তা দিদিমণি যে ফাদারটাকে ভালোবেসেছিল, এটুকু কি সে বোঝেনি বাতাসি? তাহলে বাধা তো ওইখানে। ফাদারদা আর চেত্তা দিদিমণির মাঝখানে সেদিন মূর্তিমান বাধা হয়ে দাঁড়িয়েছিল লম্পট নাথানিয়েল। এই যদি সত্যি হয়, তাহলে এবার ওই ফাদারদা আর বাতাসির মাঝখানে আছে কয়েকশো মূর্তিমান বাধা, বিভিন্ন দেশের, বিভিন্ন জাতের, বাঙালি, বিহারি, মারোয়ারি, পাঞ্জাবি, মাই কাবুলিওয়ালা পর্যন্ত। না 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 না, ছি ছি ছি। ঈশ্বর না মানো, নাইবা মানলে একটা কিছু তো মানতে হবেই। তাকে ভাগ্যই বলো, নিয়তিই বলো, আর যাই বলো, না হলে চন্দ্রভানের পিছনে অতন্দ্রভাবে কে এমন করে লেগে আছে? সে যা কিছুতে হাত দেয় তাই ছাই হয়ে যায়। সারা জীবন কোথাও সে সফল হতে পারল না। বাতাসিকে নিয়ে এই অদ্ভুত পরীক্ষাতেও শেষ পর্যন্ত হার স্বীকার করতে হলো তাকে। কি আশ্চর্য, কি অপরিসীম আশ্চর্য! বাতাসি এখানে টিকতে পারল না। ভিনসেন্টের অভাবের সংসার, নুন আনতে পান্তা ফুরোয়, কিন্তু বাতাসে কিছু রূপার চামচ মুখে নিয়ে জন্মায়নি। অভাব কাকে বলে বাতাসি তা তো ভালো মতোই জানে। সেজন্য তো নয়। তাহলে কেন, তাহলে কেন বাতাসি চলে গেল? বোধহয় অমিতাচারে বাতাসি অভ্যস্ত হয়ে পড়েছিল। এই সাত্ত্বিক জীবনযাত্রা সহ্য হলো না তার। প্রথম প্রথম এ পাড়ায় এসে বাতাসি আদৌ পেয়ে বাড়ির বার হতে চাইতো না। নেহাত পথে নামতে হলে এক গলা ঘোমটা দিত। তার জীবনে যে অসংখ্য পুরুষ এসেছে, তাদের কাছ থেকে ও আত্মগোপন করতে চাইত। পথে ঘাটে কেউ যেন হঠাৎ বলে বসে, আরে বাতাসি যে। কিন্তু শেষ দিকে বাতাসি বেপরোয়া হয়ে পড়ল। ভিনসেন্ট বেরিয়ে গেলে মেয়ে কোলে নিয়ে সেও কোথায় বেরিয়ে যেত। ভিনসেন্ট টের পেত, প্রশ্ন করত, কিন্তু বাতাসি কোথায় যায় তা সে বলতো না। একদিন ভিনসেন্ট বলে বসল, তুমি কি মদের নেশায় বাড়ির বাইরে যাও বাতাসি? তার প্রয়োজন কি? তুমি বাড়িতে বসেই মদ খেও। ই বাবা গো, কি বলছিস তো? মদ আমি খাই না গো। ডাহা মিথ্যে কথা। জোরজাঙ্গালেও বাতাসে হাঁড়িয়া খেত, বেশ্যাপল্লীতেও নিশ্চয়ই খেয়েছে, অথচ এখন এমন ভাব দেখাচ্ছে যেন মদ কাকে বলে সে জানেই না। বাতাসি যে কোথায় যায় তা টের পাওয়া গেল অচিরেই। একদিন সন্ধ্যায় বাড়ি ফিরে এসে ভিনসেন্ট দেখে বাড়িওয়ালি বসে আছে তার ঘরে। বাতাসি স্টোভে খাবার গরম করছে, সুজির মোহনভোগ। বাতাসি পয়সা পেল কোথায়? নাকি মাসেই সুজি আর চিনি কিনে দিয়েছে? ভিনসেন্টের মুখটা কালো হয়ে ওঠে। বাতাসি যদি তার ওই জীবনকে একেবারে না মুছে ফেলতে পারে, তবে কোনো দিনই তার পরীক্ষা তো সাফল্য লাভ করবে না। এসো জামাই, এসো বসো। আহা, সারাদিন মানে মুখখানা যে রাঙা হয়ে গেছে গা। ভিনসেন্ট জবাব দেয় না, খুকিকে কোলে তুলে নিয়ে পার্কের দিকে চলে যায়। এই নিয়েই বিবাদ। ভিনসেন্টের স্পষ্ট নিষেধ সত্ত্বেও মাসি এ বাড়িতে ঘন ঘন আসতে শুরু করলো। শেষে সে অন্য কাউকে সঙ্গে নিয়ে আসা আরম্ভ করে। কখনো ময়না, কখনো চাপা, কখনো পদ্ম। ভিনসেন্ট ওদের চেনে, সে মনে মনে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। এটা ভদ্রপল্লী, বাতাসের বিষয়ে কেউ কৌতূহলী হয়নি। তার সাজ পোশাক সে পাল্টে ফেলেছিল এ পাড়ায় এসে, কিন্তু ওদের যে দেখলেই চেনা যায়। ভিনসেন্ট বাতাসিকে বলে, তুমি কি চাও স্পষ্ট করে বলো তো বাতাসি। আমি কিন্তু বেঁধে রাখিনি তোমাকে। এখানে যদি ভালো না লাগে তুমি সোজাসুজি ওপাড়ায় চলে যাও। এরকম দু নৌকোই পা দিয়ে তো চলা যায় না। কি করলাম আমি? হাই বাবা গো, ধমকাইছ কেনে?
তোমাকে বারণ করেছি, তবু তুমি ওদের এখানে কেন নিয়ে আসছো? ওরা আমারে এত বছর খাওয়াইলে, দেখভাল করলে, সেটিকে ভুলে যাব বললো? হ্যাঁ, ভুলে যাবে। ওরা খেতে দিয়েছে, পড়তে দিয়েছে, তুমিও গতরে খেটে শোধ দিয়েছ। সেসব তো চুকে বুকে গেছে বাতাসি। আর ভুলতে যদি না পারো তো স্পষ্টাপষ্টি সেখানে চলে যাও, এই অধ্যায়টা ভুলে যেও। আমারে তাড়াই দিচ্ছিস ফাদারদা? হঠাৎ চমকে ওঠে ভিনসেন্ট ওর সম্বোধনে। তাই তো, ও এখনো বাতাসের ফাদারদা। ১.৫ বছর সে বাতাসের সঙ্গে ঘর করছে, তবু সে আজও আছে তার সম্মানের উচ্চ আসনে। এক ঘরে দুজনে রাত কাটায়, বাতাসের একাধিক নোটস ডায়েরি এঁকেছে সে। তবু বাতাসের চোখে আজও ভিনসেন্ট ফাদারদা, ফাদার অথবা দাদা। কথা বলছিস না কেনে রে? তারাই দিচ্ছিস? তাড়িয়ে আমি দিচ্ছি না বাতাসি, তুই আমাকে ছেড়ে যাচ্ছিস। এবার ঝরঝর করে কেঁদে ফেললে বাতাসি। ভিনসেন্ট কি বুঝবে বাতাসির যন্ত্রণা? আপন ভোলা উদাসীন মানুষটা সংসারে কোনো খোঁজ রাখে? সব কিছু বাতাসির হাতে তুলে দিয়ে সে নিশ্চিন্ত হয়েছে। এতদিন ধরে সে মেতে আছে তার রং তুলি নিয়ে। সারাটা দিনভর বাইরে বাইরে ছবি এঁকে বেড়ায়, ঘরে ফিরলেই মেয়েকে নিয়ে পড়ে। ১ বছরের মেয়েটার সঙ্গে তখন তার কত গল্প, কত আলাপ। কিন্তু বাতাসি, তাকে এই হাল ভাঙা পাল ছেঁড়া নৌকোটাকে বেয়ে নিয়ে যেতে হয় ১ মাস পয়লার ঘাট থেকে পরের মাসের মাস পয়লায়। সুরজভানের মাসিক বরাদ্দ আছে অপরিবর্তিত, অথচ সংসারে মানুষ ১ থেকে ২ হলো, তারপর ২ থেকে ২.৫। কিন্তু বাঁধা বরাদ্দ অপরিবর্তিত। একদিকে এই অবস্থা, অপরদিকে বাড়িওয়ালি মাসে ক্রমাগত প্রলোভন। ভিনসেন্টের চোখ এড়িয়ে ২-৫ টাকা রোজগার শুরু করতে বাধ্য হলো বাতাসি। না হলে ৩ জনকে উপোস করে থাকতে হতো। এমন সরল আত্মভোলা মানুষটা, সে ভেবেই দেখল না কিভাবে সংসারটা চলছে। আকৈশোর পুরুষের সোহাগ পেয়েছে বাতাসে, কিন্তু সত্যিকারের স্নেহ ভালোবাসা কাকে বলে তা সে জানতই না। সে অভিজ্ঞতাটাই বা কি কম? একটা আত্মভোলা মানুষের জন্য ঘুম ঘুম চোখে ভাত আঁকলে বসে থাকার যে আনন্দ, সেটা সে কবে পেয়েছে? নিজের পাতের মাঝখানা হাত সাফাই করে ওর পাতে চালান করে দিয়ে, নিজের ভাতের থালা ওর পাতে ঢেলে দিয়ে উপবাসে থাকার যে কষ্ট, যে আনন্দ, সেটা সে কবে পেয়েছে বাতাসি? এক অনাস্বাদিত পূর্ব জীবন মাধুর্য। বাতাসি এটাকেও ছাড়তে চায়নি, তাই এতদিন দু নৌকোয় পা দিয়ে চলছিল। আজ ধরা পড়ে গেল। ভিনসেন্ট তাগাদা দেয়, কই জবাব দিলিনি যে? আমি তোকে তাড়িয়ে দিচ্ছি না তুই আমাকে ছেড়ে যাচ্ছিস? আমি কেনে যাব? তোকে বাইরে না গেলি চলবে কেমনে ফাদারদা? বল কেনে? কেন, সংসার তো চলছে, উপোস তো করতে হচ্ছে না কাউকে। সেদিন তো সুজি করলি, ভাতের পাতে আজকাল তো মাছও দিচ্ছিস। বাতাসে অশ্রুসিক্ত মুখটা তুলে বলে, তোরে কেমনি বুঝাই ফাদারদা, কি বলবো তোকে? বিদ্যুৎ স্পৃষ্টের মতো চমকে ওঠে ভিনসেন্ট। তাই তো, বাতাসি আসার আগে তার সংসার চলতে চাইতো না। মাসের ২০ তারিখের পর তাকে একবেলা আহার বন্ধ করতে হতো। মাসের শেষ ৩-৪টে দিন ওই এক বেলাও সে অর্ধাহারে থাকতো। পরের মাসে ডাকের গণ্ডগোলে মানি অর্ডার আসতে দেরি হলে মাস পয়লার প্রথম কদিন উপবাসেও থাকতে হয়েছে। কিন্তু কই, গত ১ বছর ধরে এমন অবস্থা তো একবারও হয়নি। অথচ সংসারে মানুষ বেড়েছে। তার একটিমাত্র অর্থই হয় বাতাসে উপার্জন করছে, তাই মাঝে মাঝে বাড়িওয়ালি মাসি এখানে আসে। তাই মাঝে মাঝে বাতাসি কোথায় যেন চলেও যায়। একটা তীব্র আত্মগ্লানিতে ও সর্বাঙ্গ অবশ হয়ে আসে। সে অশক্ত, সে অসহায়, উপার্জনহীন। তাই বাতাসি। ভিনসেন্ট বসে পড়ে চৌকির প্রান্তে, ক্লান্তভাবে বলে, কতদিন এভাবে দেহ বেঁচে আমাকে খাওয়াচ্ছিস বাতাসি? ই বাবা গো,
আমি কিনে খাওয়াবো তোকে, ভগবান খাওয়ায়। চুপ কর, ভগবান নেই। এই এই কথাটা তুই বললি ফাদারদা? তুই? হ্যাঁ বললাম। শোন, ওভাবে তোকে রোজগার করতে হবে না। দরকার হলে আমরা তিনজনেই উপোস করব, বুঝলি? বাতাসে তর্ক করে না, ঘাড় নেড়ে সায় দেয়, মেনে নেয়। এবার ভিনসেন্ট সজাগ হয়েছে। সে টের পায় বাতাসে তার পথ পরিবর্তন করেনি। এখন আর লুকোছাপার প্রয়োজনও বোধ করে না। চক্ষু লজ্জাটা ঘুচে গেছে। সন্ধেবেলা ভিনসেন্ট ঘরে ফিরে এলে মেয়েকে তার কাছে বসিয়ে দিয়ে বলে, এর টুক রাখো দেখিন ফাদারদা, আমি টুক করে ঘুরে আসি। তার শাড়ি জ্যাকেটের পুঁটলি বেঁধে নিয়ে সন্ধ্যার অন্ধকারে বেরিয়ে যায়। ফিরে আসে রাত গভীরে। ভিনসেন্টের হৃৎপিণ্ডটা কে যেন পিষতে থাকে। শেষ পর্যন্ত সে বাধ্য হয়ে বিদায় দিল বাতাসিকে, প্রায় 2 বছর ঘর করার পর। হ্যাঁ, তাড়িয়েই দিল। চোখের জলে ভাসতে ভাসতে ভেসে গেল বাতাসি। ফিরে গেল তার অভ্যস্ত জীবনে। রূপোপজীবিনীর উপার্জনে জীবন ধারণে গ্লানি সহ্য করতে পারল না ভিনসেন্ট। ছবি তার কেউ কেনে না। বহু চেষ্টা সে করেছে, দোকানে দিয়েছে, বাড়ি বাড়ি ফেরি করেছে, হেদর ধারে ছবি টাঙিয়ে অপেক্ষা করেছে, কেউ ফিরে তাকায়নি। 2-5 টাকা দিয়েও কেউ একখানা ছবিও নেয়নি। আর্ট এক্সিবিশনে কর্মকর্তাদের দাঁড়ে দাঁড়ে ঘুরেছে, লাভ হয়নি। একবারও তার কোনো ছবি নির্বাচিত হয়নি। কিন্তু অন্য কোনো জীবিকার কথা তো তার মনে আসেনি। সুরজ তাকে চাকরির সন্ধান দিয়েছিল, ও সেখানে কোনো চেষ্টাই করেনি। পাশেই আছে এক চানাচুরওয়ালা, মাঝে সে অসুস্থ হয়ে দেশে চলে যায়। ভিনসেন্টকে বলেছিল ঝাঁকাটা নিয়ে সে ফেরি করতে পারে। ভিনসেন্ট রাজিই হয়নি। আত্মসম্মানে লেগেছে বলে নয়, তার দৃঢ় বিশ্বাস ছিল সে শিল্পী, সে আর্টিস্ট। আজ পৃথিবী তাকে যতই অসম্মান করুক, একদিন কড়া ক্রান্তিতে সব শোধ দিতে হবে পৃথিবীকে। আজকের এই উপেক্ষিত, অবহেলিত, অনাহার ক্লিষ্ট ভিনসেন্ট হয়তো সেদিন থাকবে না, কিন্তু এই একেবারে ধ্রুব সত্য যে পৃথিবীকে একদিন নতমস্তকে সলজ্জে স্বীকার করতে হবে পৃথিবীর ভুল হয়েছিল। ভিনসেন্ট ভ্যান গঘকে সে চিনতে পারেনি। বলতে হবে ভিনসেন্ট যা সৃষ্টি করে গেছে তা মহত্তম শিল্প। কিন্তু কিন্তু সে কবে, কোন অনাগত প্রভাতে? বাতাসে চলে গেল। আবার নিঃসঙ্গ জীবন, আবার ইকমিক কুকার, আবার একা। মাঝে মাঝে পুরনো কথা মনে হয়। উর্মিলা এই জীবন সহ্য করতে পারত না। উর্মিলা তাই জীবনের সঙ্গে জড়ায়নি, ভালোই করেছে। কিন্তু চিত্রলেখা, সে কি ভিনসেন্টের সঙ্গে এই দুঃখের জীবন ভাগ করে নিতে পারত না? হয়তো একটু মানসিক শান্তি পেলে, একটু দৈহিক আরাম পেলে ও এতটা ব্যর্থ হতো না। বাতাসি ওকে ভাতের থালা, কাঁচা কাপড় আর পাতা বিছানা জুগিয়েছে, 2 বছর শান্তিতে রেখেছে। তাতেই অনেকটা তৃপ্তি পেয়েছে ভিনসেন্ট। কিন্তু চিত্রলেখা, চিত্রলেখা তো তাকে আরও কিছু বেশি দিতে পারত। চিত্রলেখার বাবা ছিলেন স্কুল মাস্টার। সে লেখাপড়া জানা মেয়ে। সে উৎসাহ দিয়ে, সান্ত্বনা দিয়ে হয়তো ওকে গড়ে তুলতে পারত সার্থক শিল্পী রূপে। বাতাসে শিল্পীর মডেল হতে পারে, জীবন সঙ্গিনী হতে পারে না। সে উপাদানে বাতাসিকে গড়েননি সৃষ্টিকর্তা। চিত্রলেখা হয়তো পারত। চিত্রলেখা কখনো এভাবে তাকে ফেলে পালাতো না, বাতাসের মতো, নেমুখারামের মতো। নেমুখারাম? কিন্তু বাতাসে কি সত্যিই অকৃতজ্ঞ? কেন সে পারল না এই নতুন জীবনকে অস্বীকার করে নিতে? নিদারুণ দারিদ্র্যই কি তার একমাত্র কারণ? ভিনসেন্ট যদি 2-4খানা ছবি বিক্রি করতে পারত, তাহলে কি বাতাসে উপেক্ষা করতে পারত বাড়িওয়ালি মাসির আকর্ষণ? হয়তো না। উচ্ছৃঙ্খলতা তার রক্তের মধ্যে বাসা বেঁধেছিল। আকস্মাত সে পুরুষ মানুষের সংস্পর্শে এসেছে। প্রায় 20 বছরের অভ্যাস, রাতারাতি তা কি ত্যাগ করা যায়? আর তাছাড়া, হ্যাঁ,
আরও একটি নিদারুণ হেতু অনস্বীকার্য। ভিনসেন্ট বাতাসিকে উদ্ধার করেছে, আশ্রয় দিয়েছে, প্রতি মাসে মানি অর্ডারের টাকা ওর হাতে ফেলে দিয়েছে, হিসাবও চায়নি। এক ঘরে রাত্রিবাস করেছে, এক শয্যায় শুয়েছে, অসংখ্য ছবি এঁকেছে। কিন্তু তবু একটা প্রকাণ্ড কিন্তু রয়ে গেছে। বাতাসের নারীত্বকে ভিনসেন্ট স্বীকার করে নেয়নি। বাতাসের চোখে ভিনসেন্ট এক আত্মভোলা আর্টিস্ট, এক বিচিত্র জীব, পুরুষ মানুষ নয়। বাতাসের চোখে সে ফাদাত্তা। হয়তো এটাই সহ্য হলো না উত্তীর্ণ যৌবনা মেয়েটির। এতে সে অভ্যস্ত নয়, সে হেরে গেছে। নত মস্তকে যে ফিরে গেল সে বাতাসে নয়, যে ফিরে গেল বাতাসের অবমানিতা নারীত্ব। প্রায় মাসখানেক ধরে চন্দ্রভান তার অতীত জীবনের কাহিনী শোনালো আমাকে। তিল তিল করে মনের ভার লাঘব করল। আমি ওকে হাওয়া বদল করবার পরামর্শ দিলাম। আমার একজন পয়সাওয়ালা ক্লায়েন্টের একখানি বাড়ি ছিল রাঁচিতে, শখ করে বানানো বাড়ি। শীতকালে বা পুজোর সময় মাঝে মধ্যে কর্তারা বেড়াতে যান। তাছাড়া তালাবন্ধই পড়ে থাকে বাড়ির মালির হেফাজতে, ভাড়া দেওয়া হয় না। ভদ্রলোক আমাকে বহুবার আমন্ত্রণ জানিয়েছেন তার বাড়িতে কিছুদিন গিয়ে বেরিয়ে আসার জন্য। ডাক্তারি ছেড়ে একবারও আমার যাওয়া হয়নি। সেই ভদ্রলোকের কথাই মনে পড়ে গেল। তাছাড়া রাঁচিতে আমার এক বন্ধু আছেন, ডক্টর ডেভিডসন, আমার সহপাঠী। বিলাতি খেতাব নিয়ে এসে রাঁচিতে বসেছেন। ডক্টর ডেভিডসন মনস্তত্ত্বের বিশেষজ্ঞ। সরকারি ব্যবস্থাপনায় ওখানে একটা উন্মাদাশ্রমও তৈরি হয়েছে। ডেভিডসন তার পরিচালক। এদের দুজনের সঙ্গে ব্যবস্থা করলাম। বস্তুত ভিনসেন্টের অসুখের জন্য আমি নিজেকে পরোক্ষভাবে দায়ী করেছিলাম। ভিনসেন্ট রোগমুক্ত না হলে আমার মনটা শান্তই হবে না। ওর ইতিহাস শুনে সহানুভূতিও জেগেছিল। ভিনসেন্ট এ প্রস্তাবে রাজি হলো। রাঁচির প্রাকৃতিক দৃশ্যও মনোরম, বিহার প্রদেশের শীতকালীন রাজধানী। ভিনসেন্ট বললে এবার সে ল্যান্ডস্কেপ ধরবে। রং তুলি ক্যানভাস তাকে কিনে দিলাম এবং একদিন রাঁচির গাড়িতে তাকে তুলে দিলাম। রাঁচি পৌঁছে ভিনসেন্ট চিঠি দিল। জায়গাটা তার পছন্দ হয়েছে, বাড়িটাও। মালি সূর্যপ্রসাদের সঙ্গে বন্দোবস্ত করেছে। মালির বউটি ওকে দুবেলা দুটি রেঁধে দেয়। একেবারে ঝাড়া হাত পা হয়ে ভিনসেন্ট দিবারাত্র ছবি এঁকে বেড়াচ্ছে। শীত শেষ, রাঁচি বেশ ফাঁকা ফাঁকা, চেনজাতদের ভিড় নেই। 2-4 প্রতিবেশীর সঙ্গে আলাপ হয়েছে, সবাই অবাঙালি, স্থানীয় লোক। ডক্টর ডেভিডসনের সঙ্গেও দেখা করে এসেছে। অমায়িক ভদ্রলোক। ওকে পরীক্ষা করেছেন, দেখেছেন, বলেছেন মনের আনন্দে ছবি এঁকে যান, শরীর খারাপ বোধ হলে খবর দেবেন। প্রতি সপ্তাহে ভিনসেন্ট লম্বা লম্বা চিঠি লিখত। কখনো খামের ভিতর 2-1 স্কেচও থাকতো। আমি ওর উৎসাহটা বাঁচিয়ে রাখার জন্য মাঝে মাঝে পোস্টকার্ডে জবাব দিতাম। সুরজের চিঠিও সে নিয়মিত পেত। টাকাও আসে যথারীতি। ভিনসেন্ট প্রতিদিন সকালে বেরিয়ে যায় তার রং তুলি ক্যানভাস নিয়ে। কোনো দিন দুপুরে ফেরে না, সন্ধ্যায় এসে মধ্যাহ্ন আহার করে। প্রতিবেশীরা দুদিনেই চিনে ফেলল এই তসবিরওয়ালা বাবুকে। ওদের বাড়ির মালি সূর্যপ্রসাদের দাদাও থাকে এই বাড়ির চৌহদ্দিতে, এ বাড়ির আউট হাউসে। রঘুবীর প্রসাদ সরকারি চাকুরে, স্থানীয় পোস্ট অফিসের ডাকপিয়ন। ওরা যাতে কাহার, লেখাপড়ি শিখে ডাকপিয়নের কাজ পেয়েছে। 2 ভাই এ বাড়ি পাহারা দেয়। রঘুবীর নিজেই ভিনসেন্টের সঙ্গে আলাপ করে গেল মানি অর্ডার দিতে এসে। তারপর কারণে অকারণে অনেকবার এসেছে। ওদের সকলের কাছেই ভিনসেন্ট একটা বিস্ময়। রঘুবীর, তার স্ত্রী, ছেলে ভগলু ও ভাই সূর্যপ্রসাদ অবাক হয়ে দেখত তসবিরবাবুর কাণ্ডকারখানা। আজব মানুষ, সবচেয়ে উৎসাহ ভগলুর। বছর 13-14 বছর বয়স, প্রাণচঞ্চল কিশোর, দিবারাত্র তসবিরবাবুর সঙ্গে মাঠের চাঠে ঘুরে বেড়াতো। ভিনসেন্ট যখন রঘুবীরের একখানি তৈলচিত্র আঁকার প্রস্তাব করল, তখন রঘুর মুখখানা হলো দেখবার মতো। সযত্ন বিন্যস্ত দাড়ি 2 ফাঁক করে গাল পাট্টার আকারে সাজালো, গায়ে চড়ালো সরকারি কোট, পিতলের তকমাটা সরকারি নীল পাগড়ি চড়ালো মাথায়। ছবিখানা দেখে ওরা মুগ্ধ হয়ে গেল।
হুবহু রঘুবীর। তাই দেখে ভগলুও বায়না ধরল সেও তসবির আঁকাবে। ভিনসেন্টও পিছুপা নয়, তাও আঁকল। মাস দুয়েক বেশ সুখেই ছিল ভিনসেন্ট। আপন মনে ছবি এঁকে বেরিয়েছে। ইতিমধ্যে একবারও তার মানসিক উত্তেজনা বা অবসাদ কিছুই হয়নি। ডেভিডসনের সঙ্গে দেখা করায় তিনি বলেছিলেন, যতদিন না কোনো অসুবিধা হচ্ছে ততদিন ও কথা মনে রাখবেন না, আমার সঙ্গে দেখা করতেও আসবেন না। আপনার বাড়ির চাকরকে বলে রাখবেন প্রয়োজন বুঝলে যেন সে আমাকে খবর দেয়। এখানে আমার সঙ্গে দেখা করতে এলেই আপনার মনে পড়ে যাবে অসুস্থতার কথা, সেটা আপনি ভুলে থাকুন, এটাই আমি চাই। ভিনসেন্ট সে আদেশ মেনে নিয়েছে। পাঁচিল দিয়ে ঘেরা ওই উন্মাদ আশ্রমটা সে দেখতে চায়নি। ওখানে কারা থাকে, কেমনভাবে থাকে তা দেখার জন্য কৌতূহল ছিল, ভয়ও ছিল, কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ মতো সেসব কথা সে ভুলে থাকতে চেয়েছে। বেশ চলছিল, হঠাৎ ভিনসেন্ট লিখল এক বিচিত্র সংবাদ। লিখেছে, গগনকে মনে আছে নিশ্চয়ই, গগন পাল ম্যাট্রিক ফেল করে সেই তার সঙ্গে ছাড়াছাড়ি। তুই শুনলে অবাক হয়ে যাবি দীপু, সেও সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে ছবি আঁকা ধরেছে, ঠিক আমারই মতন। তার অবস্থা নাকি আমার চেয়েও খারাপ। আমার তো তবু সুরজ আছে, তার কেউ নেই রে দীপু। বর্তমানে গগন একেবারে কপর্দক শূন্য। সুরজের সঙ্গে একদিন গগনের ট্রেনে দেখা হয়েছিল। বিনা টিকিটে যাচ্ছিল বলে ওকে রেল পুলিশে ধরে নিয়ে যাচ্ছিল। সুরজ চিনতে পেরে ওকে উদ্ধার করেছে। গগন এখন দিল্লিতে আছে। খবরটা পেয়ে আমি বিচলিত বোধ করি। গগনের ইতিহাসটা ভিনসেন্টকে বলা হয়নি, ইচ্ছা করেই বলিনি। স্থির করলাম সুরজ ভানকে চিঠি লিখে সাবধান করে দিতে হবে। কিন্তু তার আগেই এলো ভিনসেন্টের দ্বিতীয় পত্র। সুরজ নাকি তার দাদাকে লিখেছে সে গগনকে টিকিট কেটে ট্রেনে তুলে দেবে। গগনও আপাতত রাঁচিতে এসে থাকবে। আমার বন্ধু নিশ্চয়ই এতে আপত্তি হবে না। ওরা দুজনেই মিলে এবার ছবি আঁকবে। সুরজের ইতিমধ্যে পদোন্নতি হয়েছে, সে ওর মাসোহারাটাও বাড়িয়ে দিতে রাজি। আমার বন্ধুর আপত্তি হওয়ার কথা নয়, আপত্তি ছিল আমার নিজেরই। গগন আর ভিনসেন্ট দুটোই পাগল। শেষে দু বন্ধু না খুনোখুনি করে বসে। কি জবাব দেব স্থির হয়ে ওঠার আগেই এলো ভিনসেন্টের তৃতীয় পত্র। গগন আগামী বুধবারে আসছে। আমার বন্ধুর যে আপত্তি নেই, আমার নীরবতা থেকে সেটা ওরা অনুমান করেছে। ওদের রাঁচিবাসে জীবন কথা পরে বিস্তারিত শোনার অবকাশ হয়েছিল। ভিনসেন্ট মালিকে বলে, সরজু, আমার এক বন্ধু পরশু আসবেন, বুঝেছ? সেও ছবি আঁকে, খুব সুন্দর ছবি আঁকে। এবার থেকে আমরা দুজনে মিলে ছবি আঁকবো। আপসে ভি আচ্ছা ক্যা? সরজু প্রসাদ একটা তুলনামূলক প্রশ্ন করে বসে। ভিনসেন্ট জবাবে বলে, তা আমি জানি না, তোমরা দেখে বলো কে ভালো আঁকে। একদিন ওর ছবি আঁকা বন্ধ রইল। জনে জনে ভিনসেন্ট শুনিয়ে এলো গগনপালের আসন্ন আগমন বার্তা। রঘুবীর, ভগলু, এক্কাওয়ালা, চায়ের দোকানদার, প্রতিবেশীরাও ওর মতো অধীর আগ্রহে প্রতীক্ষা করতে থাকে কখন এসে পড়ে 2 নম্বর তসবির বাবু। অবশেষে গগন এসে উপস্থিত হলো। সে তো আগমন নয়, সে যে আবির্ভাব। ভিনসেন্ট মালিকে দিয়ে ও ঘর থেকে একটা চৌকি এ ঘরে আনিয়ে রেখেছিল। মালির হেফাজতে বিছানা, বালিশ, চাদর সবই আছে। পরিপাটি করে ভিনসেন্ট একটি বিছানাও পেতে রাখলো। বাগান থেকে ফুল তুলে এনে কাঁসার গ্লাসে সাজিয়ে রাখলো গগনের বিছানার পাশে। নিজের ছবিগুলি টাঙিয়ে রাখলো ঘরের 4 দিকের দেওয়ালে। সিঙ্গারন নদীর সাঁকো, জোরজাঙ্গালের গির্জা, আলুর ভোজ, বাতাসি নোট স্টাডি, রঘুবীর প্রসাদের সাম্প্রতিকতম আকাশ পোর্ট্রেটটি পর্যন্ত। বন্ধু বরণের সব আয়োজন সেরে স্টেশনে গেল বন্ধুকে আনতে। স্টেশন প্ল্যাটফর্মে 2 শিল্পী বন্ধুর মিলন দৃশ্যটা মনে রাখবার মতো। ভিনসেন্ট ওকে মাথায় তুলে নাচতে বাকি রাখল। গগনের তরঙ্গ আর প্যাকিং বাক্সে বাঁধা ছবির বান্ডিল কুলির মাথায় দিয়ে প্ল্যাটফর্মের বাইরে এলো। টাঙায় করে বন্ধুকে নিয়ে এলো বাসায়। গগন কিন্তু ভিনসেন্টের ব্যবস্থাপনায় খুশি হলো না। বললে,
অতগুলো ঘর তালা বন্ধ রেখে এমন গুঁতোগুতি করে থাকার কি দরকার বাবা? শুধুমধু আত্মাকে কষ্ট দেওয়া। দুজনে এক ঘরে থাকলে গল্পগুজব করা যাবে। ঝাঁট দেও সব ছেদ কথা। তামাম রাত তোর বকবকানি কে শুনবে? মেয়ে ছেলে না হলে এক ঘরে কারোর সঙ্গে শুতে পারি না আমি। বোঝা গেল গগন ফাঁকা থাকতেই ভালোবাসে, কিন্তু একটু মর্মাহত হয় ভিনসেন্ট। কথাটা ঘুরিয়ে নিয়ে বলে, এক হিসেবে কথাটা অবশ্য ঠিক। এ ঘরের দেওয়াল তো আমার ছবিতেই ভরে গেছে, তোর ছবি টাঙানোর জন্য আরও ওয়াল স্পেস চাই। গগন বলে, সেজন্য নয়, আমি দেওয়ালে আদৌ ছবি টাঙাবো না। আসলে একটু নিরালা না হলে আমি ঠিক জুত পাই না। অগত্যা মালি আর ভিনসেন্ট ধরাধরি করে বিছানাটা ও ঘরে নিয়ে যায়। গগন যে ওর আঁকা ছবিগুলো দেখতে মোটেই কৌতূহলী হয়নি এটা নজর এড়ায়নি ভিনসেন্টের, কিন্তু এই নিয়ে সে কিছুই বলে না। রাতে খেতে বসে গগন বললে, রাধে কে, তুই? না, মালিক বৌদি। কই, তাকে তো দেখলাম না। আছে কোথাও, তুই নতুন লোক বলে লজ্জা পাচ্ছে হয়তো। ও বাবা, লজ্জাবতী লতা নাকি? তা তোর ঘরে একটা নোট স্টাডি দেখলাম, সেটা কি ওই মালিক বৌদির? দূর, তোর মাথা খারাপ? অমন ছবি কি কারো বউ কখনো আঁকাতে পারে? পারে না বুঝি? তবে কার? ও অন্য একটা মেয়ে, নাম বাতাসি। সাঁওতাল মেয়ে? হ্যাঁ, ওর কথা বলবো তোকে। ভিনসেন্টের হাতের কাজের দিকে কৌতূহল না থাকলেও তার অতীত জীবনী বিষয়ে খুব আগ্রহ দেখালো গগন। ভিনসেন্ট স্কুল ছাড়ার পর তার জীবনের সমস্ত ঘটনা বলে যায়। গগন ধৈর্য ধরে শোনে। কাহিনী শেষ হতে হো হো করে হেসে ওঠে সে। কি হলো রে, অমন করে হাসছিস কেন? গগন হাত দুটি জোর করে বলে, ফাদার চন্দ্রভান, তুমি হয় ঋষ্যশৃঙ্গমুনি, নয় হিজড়ে, আর নয় ফাদার দা, নয় ফাদার বৌঠান। কোনটা তুমি? ভিনসেন্টও হাসতে হাসতে বলে, এ কথার মানে? শালা তোর জীবনে তিনটে ডবকা ছুরি এলো, আর আজ 36 বছর বয়সে তুই ভার্জিন? তুই শালা নমস্য ব্যক্তি। পায়ের ধুলো দাও বৌঠান। সত্যি ওর পায়ের ধুলো নিতে যায়। ভিনসেন্ট হাসতে থাকে। কিন্তু এই রসিকতায় ওর কাল হলো। ওরা দুজনেই শিল্পী, একই পথের পথিক, কিন্তু দুজনের দৃষ্টিভঙ্গিতে আসমান জমিন ফারাক। যে কোনো বিষয়বস্তু নিয়েই ওরা আলোচনা শুরু করুক, শেষমেশ এসে থামে চিত্রশিল্পে। আর তখনই হয় মতান্তর, মতান্তর থেকে মনান্তর, রীতিমতো বচসা শুরু হয়ে যায়। আর মজা হচ্ছে এই যে গগন তখনই নৈর্ব্যক্তিক আর্ট বিচার থেকে নেমে আসে ভিনসেন্টের ব্যক্তিগত জীবনের প্রসঙ্গে। ঠাট্টা তামাশা শুরু করে দেয়, ওকে খ্যাপায়। ভিনসেন্টে যখন আগুন হয়ে আস্তিন গোটায়, গগন হেসে ওঠে, বলে, থাক থাক বৌঠান থাক, আমি হার মানছি। উত্তেজনায় ভিনসেন্টের মুখটা থমথম করে, ভ্রু দুটি কুঁচকে ওঠে, বলে, বৌঠান মানে? তুমি তো পুরুষ মানুষ নও বাবা চন্দ্রভান। উর্মিলাকে তুমি কাব্যে উপসী করে রাখলে। চ্যাত্তে দিদিমণি মাঝরাতে তোমার ঘরে জ্বালা জুড়াতে এলো, তুমি তাকে বাসি মুখে তাড়িয়ে দিলে। মায় বাতাসি পাক্কা 2 বছর তোমার বিছানায়। পাষণ্ড একটা, তোর মুখ অত্যন্ত অশ্লীল, একেবারে পাষণ্ড তুই। গগন হাসতে হাসতে বলে, হ্যাঁ বৌঠান, আমার মুখটাই অশ্লীল, কিন্তু ছবিগুলো তোমার মতো অশ্লীল নয় ভাই। আমার ছবি অশ্লীল? কোন ছবি? সবগুলোই। আলুর ভোজ একখানা অশ্লীল ছবি। মানুষগুলো সব বাঁদরের মতো, আর খাচ্ছে গোগ্রাসে খাচ্ছে বেবুনের মতো। ও কি একটা আঁকবার মতো বিষয়বস্তু, সর্ডিড অ্যান্ড ভালগার। তুই কিছুই বুঝিস না, তোকে দেখানোই ভুল হয়েছে আমার। কখন সে কথায় কর্ণপাত না করে এক নাগাড়ে বলে যায়, বাতাসে নোটসটারই আরেকখানা অশ্লীল ছবি। জয় ঢাকের মতো অত বড় পেট যার, তার নোটসটারই কোনো ভদ্রলোকে আঁকে? তোর মাথায় গোবর পোড়া, ও ছবির মর্ম তুই কি বুঝবি? তুই একটা ক্যাডাফেরাস। দেখ চন্দ্রভান, গালাগাল দিয়ে লাভ নেই। সত্যি করে বলতো,
তুই কোন প্রেরণায় ওই ছবিখানা এঁকেছিলি, ওই নুডখানা? সে তুই বুঝবি না। ফিমেল ফিগার বলতে তোদের ধারণা সেই কালিদাসের মধ্যে ক্ষমা চকিত হরিণী প্রেক্ষণা। রিয়েলিজমকে তোরা সহ্য করতে পারিস না। মাতৃত্বের ভারে স্ত্রীলোকের জীবনে এমন পর্যায়ে আসে যখন বুদ্ধে ক্ষমা থাকা তার পক্ষে সম্ভবপর নয়, আর সেটাই তার জীবনের সার্থকতা। সেই মাতৃত্বের পরিপূর্ণ নগ্ন স্বরূপ কেউ কখনো আঁকতে সাহস পায়নি। আমি এঁকেছি, আমি এঁকেছি। এই ছবির সৌন্দর্য দেখবার জন্য অন্য চোখ চাই। তা আমরা দৈনিক যা আহার করি তার একটা বিরাট অংশ দেহকে ত্যাগ করতে হয়। সেটাও তো জীবনের একটা আবশ্যিক পর্যায়। যেহেতু সেটা সত্য, তাই সে দৃশ্য আর্টের বিষয়বস্তু হবে বোধ করি তোর ধারণায়। না, হবে না। কেন হবে না তা বুঝতে হলে আর্ট কি তাই জানতে হবে। ধর একগুচ্ছ আঙুর। ধরবো না ভাই, একগুচ্ছ আঙুর কেউ ধরতে বললে আমি সেটা মুখে পুরবো প্রথমেই। জানি তো, সেজন্যই বলি তুই শিল্পী নোস, তুই একটা পাষণ্ড। আমিও জানি তুই ওই আঙুর গুচ্ছের স্বাদ জিহ্বায় নিতে সাহস পাবি না। দূর থেকে সেটার স্টিল লাইফ স্টাডি করবি। কিন্তু কিছুই হবে না। আঙুরের স্বাদ যে পায়নি, সে কোনোদিন আঙুরের ঢলো ঢলো তরলিত আভা, যাকে বলে আঙুরের লাবণ্য যোজনা, তা আঁকতে পারবে না। আমি মানি না, চোটকে থেঁতো না করলে আঙুর গুচ্ছের ছবি আঁকা যায় না, এ কোনো কাজের কথাই নয়। তোমার কাছে আঙুর ফল টকই থেকে যাবে বৌঠান, ও তোমার ছবিতে ফুটবে না। আবার বৌঠান? ওই ডাকটায় ভিনসেন্টের মাথায় আগুন ধরিয়ে দেয়। ভিনসেন্টের ছবি আঁকা বন্ধ হয়ে গেল। মন দিতে পারে না। দিবারাত্র শুধু তর্কই করে চলে। গগনকে কোনো দিক থেকে আক্রমণ করতে পারে না। গগন তার প্যাকিং কেস খোলেনি, তার আঁকা ছবি দেখায়নি ভিনসেন্টকে। বন্ধু স্বনির্বন্ধ অনুরোধ বারে বারে উপেক্ষা করে বলেছে তার ছবি সে কাউকে দেখাবে না। গগনের ছবি বুঝবার মতো মানুষ নাকি এখনও এ দুনিয়ায় জন্মায়নি। তার ছবি দেখানো হবে 50 বছর পরে। ততদিনে মানুষ ক্রমোন্নতি করে শিল্পীর সমতলে আসতে শিখবে। ভিনসেন্ট রাগে ফুঁসতে থাকে। গগনের ছবি দেখে কোনো সমালোচনা করবার অধিকারই পেল না ভিনসেন্ট। তাছাড়া নিজের অতীত জীবন সম্বন্ধেও গগন অদ্ভুতভাবে নীরব। এতদিন কোথায় ছিল, কি করেছে, কিছুই সে বন্ধুকে জানায়নি। সেদিক থেকে পাল্টা আক্রমণের সুযোগ ভিনসেন্ট পেল না। মোট কথা, ভিনসেন্টের স্বপ্ন সার্থক হলো না। দু বন্ধু একসঙ্গে ছবি আঁকতে বসলো না একদিনও। তারা একসঙ্গে বেড়ায়, ঘোরে, খায় দায় আর দিবারাত্র তর্ক করে। শেষে একদিন ঘটনাচক্রে গগন একটু মুখ খুলল। অতীত জীবনের কিছুটা আভাস দিয়ে ফেলল অসতর্কভাবে। কাহিনীটা শুনে স্তব্ধ হয়ে গেল চন্দ্রভান। ঘটনাটা ঘটল একটা চায়ের দোকানে। দু বন্ধু সন্ধ্যার দিকে রোজই বেড়াতে যায়। সেদিনও গিয়েছিল স্টেশনের দিকে। হঠাৎ কি খেয়াল হলো, দুজনেই ঢুকলো একটা চায়ের দোকানে। 2 পেয়ালা চায়ের অর্ডার দিয়ে জমিয়ে বসলো কাঠের বেঞ্চিতে এবং তৎক্ষণাৎ অসমাপ্ত তর্কে বিষয়বস্তুতে ডুবে গেল। ভিনসেন্ট বলে, রিয়েলিজম বলতে তুই যা বুঝছিস আমি তা বুঝি না। রিয়েলিজম শিল্পীর সামনে একটা জগদ্দল পাহাড় নয় গগন। রিয়েলিজম মানে এ নয় যে দুনিয়ায় বাস্তবে যা আছে বা যা দেখছি তাই এঁকে যাওয়া। অনেক সময় এমন হয় যে যা দেখছি তা অস্বাভাবিক, মানে আমার আর্টের বিষয়বস্তুর পক্ষে সেটা অবাস্তব, অবাঞ্ছনীয়। শিল্পীর অধিকার আছে সেটা অস্বীকার করার, বদলে দেবার। যেমন একটা উদাহরণ দে। ধর তুই একটা সুন্দর সূর্যোদয়ের ল্যান্ডস্কেপ আঁকছিস। এখন বাস্তবে তোর চোখে পড়ল সামনে দিয়ে 4 জন শববাহী একটা মৃতদেহ নিয়ে যাচ্ছে। এক্ষেত্রে যেহেতু ওই খণ্ড দৃশ্যটা তোর বিষয়বস্তুর সঙ্গে এক সুরে বাঁধা নয়, তুই অনায়াসে ওই মৃতদেহবাহীদের অস্বীকার করতে পারিস। শিল্পী হিসেবে তোর অধিকার আছে ওটাকে উপেক্ষা করে ল্যান্ডস্কেপ আঁকার। গগন দৃঢ় প্রতিবাদ করে, বলে, ঝাঁট দে ওসব ছেদ কথা। তাহলে ওটাকে ল্যান্ডস্কেপ বলা যাবে না আদৌ।
এ দুনিয়াটা অমন মনুসংহিতা বিধান মেনে চলে না। এখানে উষা লগ্নেও মানুষ মরে, সেটা বাস্তব। আর ওই বাস্তবকে অস্বীকার করা মানে তুই একটা কল্পিত ইউটোপিয়ায় উট পাখির মতো মুখ লুকোতে চাইছিস। তুই আমার কথাটা বুঝতে পারছিস না গগন। যা বলতে চাই তার সঙ্গে শুরু না মিললে আমি বাস্তবকে অতিক্রম করতে পারবো না কেন? ধর আমার আলুর ভোজ, সেদিন তুই বললি মালকাটার দল বেবুনের মতো কুগ্রাসে খাচ্ছে। তা ওদের প্রচণ্ড ক্ষুধার দৃশ্যই তো আমি আঁকতে চেয়েছি, তাই ওদের বাস্তবতাকে আমি অস্বীকার করিনি। কিন্তু আমার ছবির সুরের সঙ্গে যদি বাস্তবে না মেলে, তাহলে আমি আলবৎ কল্পনার আশ্রয় নেব। আমার কল্পনাই সেক্ষেত্রে হবে বাস্তব। আর একটা উদাহরণ দে, ঠিক করে বুঝিয়ে বল। ধর ওই ক্যালেন্ডারের ছবিটা, শিল্পী বাস্তবতাকে অস্বীকার করে কল্পনার আশ্রয় নিয়েছেন। যা দেখেছেন তাই যদি আঁকতেন, তাহলে মেয়েটির কপালে সিঁদুরের টিপ থাকার কথা নয়। ও সদ্য স্নাতা, মেয়েটি ভিজে কাপড় ছাড়েনি, ফলে স্নানের পরে ও প্রসাধন করেনি। তাহলে ওর কপালে সিঁদুরের টিপ থাকতে পারে না। তবু শিল্পী টিপটা এঁকেছেন এবং সেটা তথাকথিতভাবে অবাস্তব হলেও সার্থক। কারণ শিল্পীর কল্পনায় অবগাহন স্নানান্তে ওই পূজারিনীর মালিন্যটুকুই ধুয়ে গেছে, মাঙ্গলিক চিহ্নটুকু ধুয়ে যায়নি। গগন নির্নিমেষ নয়নে তাকিয়ে দেখতে থাকে দোকানের ওপ্রান্তে টাঙানো একখানা ক্যালেন্ডার। অনেক দিন পরে ছবিটা দেখলো আবার। পটুকেশ্বর দেবনাথের পূজারিনী যে ক্যালেন্ডার রূপে রাঁচির অখ্যাত চায়ের দোকানে স্থান পেতে পারে, এটা তার বিশ্বাস হচ্ছিল না। গগন ওই সদ্যস্নাতায় বিকশিত যৌবনের মূর্তির ভিতর সুলেখাকে খোঁজবার চেষ্টা করে। মুখখানা বটুক অন্যরকম করে এঁকেছিল, তাই সুলেখাকে চেনা যাচ্ছে না। কি হলো, কথা বলছিস না যে? ভিনসেন্ট তাগাদা দেয়। ছবিটা কার আঁকা জানিস? না, তুই জানিস? হ্যাঁ, ওটা বটুকেশ্বরের আঁকা। ছবিটা বটুকের বউয়ের। এবার ভিনসেন্ট এগিয়ে যায়, ছবিটাকে অনেকক্ষণ ধরে দেখে। ফিরে এসে বেঞ্চিতে বসে বলে, একটু ফটোগ্রাফিক হয়েছে, তা হোক, মেয়েটির চরিত্রটা ঠিকমতো ফুটিয়ে তুলতে পেরেছে বটুক। গগন ব্যঙ্গভরা এক চিলতে হাসে, বলে, মেয়েটির চরিত্রের কোন দিক? ছবিটা দেখলেই মনে হয় মেয়েটির মন নরম, সে সুখী, সে খাঁটি হিন্দুর মেয়ে, পূজা আর্চা ভালোবাসে। তবেই দেখ, আমি যা বলতে চাইছি তাই প্রতিপন্ন হলো। এখানে শিল্পী তার পূর্ব নির্ধারিত একটি ফর্মুলায় মেয়েটিকে বেঁধে ফেলেছেন। মেয়েটির আসল চরিত্র মোটেই উদ্ঘাটন করতে পারেননি। নিজের কল্পনার বোঝা ওর ঘাড়ে চাপিয়ে ওর চরিত্রটাকে বিকৃত করে দিয়েছেন। আমার মতে তাই এ ছবি অশ্লীল। আর একটু বুঝিয়ে বলবি? বলবো, ওই মেয়েটি মানে বটুকের বউয়ের মন আদৌ নরম নয়। সে মোটেই সুখী ছিল না। হিন্দু দেবদেবীতে তার তিলমাত্র বিশ্বাস ছিল না। অতৃপ্ত কামনা বাসনা নিয়ে সে নিজের অন্তর্জালায় গুমড়ে মরছিল। কিন্তু যেহেতু শিল্পী একটি ভজন গাইতে বসেছেন, তাই সেই বাস্তবতাকে উনি অস্বীকার করেছেন। উটপাখির মতো বালিতে মুখ লুকিয়েছেন। তুই এত কথা কি করে জানলি? যেহেতু ওই বউটির সঙ্গে আমি দীর্ঘদিন রাত্রিবাস করেছি। ভিনসেন্ট স্তম্ভিত। বিশ্বাস হলো না? তাহলে বলি শোন। গগন তারপর বটুক সুলেখার উপাখ্যান শোনাতে থাকে। আদ্যন্ত কাহিনীটা শুনে ভিনসেন্ট বললে, তুই তুই একটা স্কাউন্ড্রেল, পাষণ্ড। গগন হে হে হাসি হাসে। ফেরার পথে ভিনসেন্ট একটা কথাও বলে না। তার মাথার মধ্যে কেমন যেন একটা যন্ত্রণা বোধ হচ্ছে। পটুকেশ্বরকে সে স্কুল জীবনের পর আর দেখেনি। তার স্ত্রী সুলেখা দেবনাথকে সে চেনে না। তবু গগন যেভাবে ওর বন্ধু সুখের সংসারটা ছাড়খাড় করে দিয়ে এলো, তাতে গগনের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখাই কঠিন। আচ্ছা, এসব কথা দীপু তো ঘুণাক্ষরেও বলেনি। গগন বা বটুকের কথা উঠেছে কথা প্রসঙ্গে, কিন্তু দীপু এড়িয়ে গেছে কেন? গগন পাশে পাশে চলছিল, বললে, তুই আমার পরে রাগ করেছিস না রে?
ভিনসেন্ট জবাব দেয় না। গগন আবার হেসে ওঠে, বলে, আরে ঝাড় দে, ঘাবড়াচ্ছিস কেন? তোর তো আর বউ নেই। উর্মিলা, চেত্রা, বাতাসিরা কেউ এখানে থাকলে না হয়। প্লিজ গগন, চুপ কর। গগনকে যেন আর সহ্য করা যাচ্ছে না। সত্যিই যদি ভিনসেন্ট এখানে সস্ত্রীক বসবাস করত, তাহলে কি গগন তার সংসারেও আগুন ধরিয়ে দিত? উর্মিলা কিংবা চিত্রলেখা? মাথার মধ্যে ঝিমঝিম করে ওঠে ওর। এরপর দুদিন ভিনসেন্ট আর গগনের সঙ্গে বেড়াতে যায়নি। অনেক দিন পর রং তুলি বার করে সে আঁকতে বেরোলো। স্থির করল গগনের সঙ্গে ঘনিষ্ঠতা কমিয়ে দিতে হবে। গগন একলা থাকতে ভালোবাসে, তাই থাকুক। গগনও আপত্তি করল না। ঘরের মধ্যে দরজা বন্ধ করে সেও ছবি আঁকতে বসল। ভিনসেন্ট বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একদিন আঁকতে বসেছে। সামনে ঢালু উপত্যকা, ওপাশে নীলচে সবুজ পাহাড়ের রেখা। একটা সপ্তপর্ণী গাছের ছায়ায় সে ইজেলটাকে বসিয়ে এক মনে আঁকছে। পাশ দিয়ে একটা রাঙামাটির রাস্তা চলে গেছে সাকচির দিকে, তাতে সারি সারি গোগাড়ি চলেছে। হঠাৎ একটি হুটখোলা মোটর গাড়ি ওর থেকে কিছুটা দূরে ব্রেক কষে দাঁড়িয়ে গেল। ভিনসেন্টের একাগ্রতা নষ্ট হয়ে গেল সে শব্দে। ঘাড় ঘুরিয়ে ও দেখে একটি মেম সাহেব বসে আছেন গাড়িতে। তিনিই চালাচ্ছিলেন। তার পাশে একজন সাহেব, পিছনের আসনে দুটি বাচ্চা। সাহেব নেমে আসেন গাড়ি থেকে, বলেন, হ্যালো মিস্টার গর্গ, কেমন আছেন? কি আঁকছেন দেখি? এগিয়ে আসেন তিনি। ভিনসেন্ট প্রত্যাপিপাদন করতে ভুলে যায়। সে স্তব্ধ বিস্ময়ে তাকিয়ে দেখছিল মেম সাহেবটিকে। টকটকে ফর্সা রং, মেম সাহেবদের যেমন হয়। মাথায় নীল রঙের টুপি, ফিতে দিয়ে চিবুকের সঙ্গে আটকানো। সোনালি চুলের গুচ্ছ কপালের উপর জটলা করছে। দু চোখে কৌতুক উপচে পড়ছে। বয়স প্রায় ভিনসেন্টের মতোই, তবু ভিনসেন্টের চিনতে অসুবিধা হলো না। মিসেস ডেভিডসন আমার স্ত্রী। আপনার সঙ্গে আলাপ হয়নি? ইনি মিস্টার ভিনসেন্ট ভান গর্গ। মিসেস ডেভিডসন গাড়ি থেকে নেমে এসে ডান হাতখানা বাড়িয়ে দিয়ে বলেন, ডিলাইটেড টু মিট ইউ মিস্টার গর্গ, কিন্তু আপনাকে কোথায় দেখেছি বলুন তো? ভিনসেন্ট তখনও স্বাভাবিক হতে পারেনি। উর্মিলা কি সত্যিই ওকে চিনতে পারছে না, নাকি এও ওর একটা চাল? কিন্তু কি সুন্দর দেখতে হচ্ছে উর্মিলাকে! কোথায় সেই কিশোরী উর্মিলা, আর কোথায় এই পূর্ণ যৌবনা মিসেস ডেভিডসন? আপনি কি বাওয়ালি গ্রামে ফাদার শারদার কাছে কখনো এসেছিলেন? ঠিক ওই রকম বড় বড় খরগোশের মতো কান। ডক্টর ডেভিডসন একটু অপ্রস্তুত। সদ্য পরিচিত কোনো ভদ্রলোকের দৈহিক বিকৃতি নিয়ে তার স্ত্রী যে এমন অশালীন উক্তি করে বসতে পারেন, এটা যেন ধারণা ছিল না তার। ভিনসেন্ট মুহূর্তে মন স্থির করে, প্রগল্ভা উর্মিলা ওকে নিয়ে রসিকতা করছে। ভুল করেছিল ভিনসেন্ট, এটা সে স্বীকার করছে। ওই মেয়েটিকে প্রেম নিবেদন করে সে ভুল করেছিল। কিন্তু তার ভালোবাসায় তো কোনো খাদ ছিল না। উপেক্ষা সহ্য হয়, কিন্তু তার সঙ্গে অপমানের কৌতুক যোগ করবার কী প্রয়োজন? গম্ভীর হয়ে বলে, আপনি বোধহয় অন্য কারোর সঙ্গে আমায় ভুল করেছেন। বাওয়ালি গ্রামের ফাদার শারদাকে আমি চিনি না। ফাদার শারদা না হলেও অন্তত রেভারেন্ড হেনরি চার্ডিনকে নিশ্চয়ই চিনেন। ভিনসেন্ট এবার উর্মিলাকে সম্পূর্ণ উপেক্ষা করে ডক্টর ডেভিডসনকে বলে, এদিকে কোথায় যাচ্ছিলেন? ছুটির দিনে পিকনিক করতে বেরিয়েছি। কোনো নির্জন জায়গায় বসে দুপুরটা কাটাবো। সঙ্গে গ্রামাফোন আছে, খাবার আছে। মিসেস ডেভিডসন বললেন, আপনিও আসুন না মিস্টার গর্গ, ছবি আঁকা তো রোজই আছে, আজ পিকনিক করে যান বরং। আপনাকে দেখে আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। ডক্টর বললেন, আসবেন, মন্দ মজা হয় না তাহলে। ভিনসেন্ট দোটানার মধ্যে পড়ে যায়। বুঝতে অসুবিধা হয় না উর্মিলা ওকে নিয়ে মজা করতেই এ প্রস্তাবটা করছে। সে শুধু ভিনসেন্টকে নিয়ে কৌতুক করতে চায়, খেলা করতে চায়। কিন্তু ভিনসেন্ট দীর্ঘদিন পরে উর্মিলাকে দেখে ওর কি ভালো যে লাগছে। ওকে এখনই দৃষ্টির আড়ালে সরে যেতে দিতে মন সরে না। বলে, পুরনো কথা মানে? মিসেস ডেভিডসন তার স্বামীর দিকে ফিরে বললেন,
তোমাকে বলেছি কিনা ঠিক মনে নেই, বাওয়ালিতে আমি একবার কাফলাবে পড়েছিলাম। ছেলেটিকে দেখতে অনেকটা আপনার মতো মিস্টার গর্গ, অন্তত তার কান দুটো। ডক্টর ডেভিডসন হো হো করে হেসে ওঠেন, বলেন, তুমি এসব কথা কখনো আমাকে বলনি, কিন্তু এভাবে মিস্টার গর্গকে বিব্রত করা কি তোমার ঠিক হচ্ছে? আপনি কি বিব্রত বোধ করছেন মিস্টার গর্গ? মোটেই না, আমার বরং হিংসে হচ্ছে আমি নিজেই কেন সেই ছেলেটি হলাম না। ডক্টর আবার দিলখোলা হাসি হাসেন, বলেন, ঠিক মুখের মতো জবাব হয়েছে। উর্মিলাও হাসতে হাসতে বলে, তাহলেই বা কী লাভ হতো? আপনিও নিশ্চয়ই তার মতো পালিয়ে যেতেন। তা তোমার বুলকাফ কি তোমার গুঁতো খেয়ে পালিয়ে গিয়েছিলেন নাকি? প্রশ্ন করেন ডক্টর। হ্যাঁ, প্রণয় উপহার দেবার ভয়ে। ভিনসেন্ট গম্ভীর হয়ে বলে, কি উপহার চেয়েছিলেন আপনি? বিশেষ কিছু নয়, তার খরগোশের মতো কান দুটো। অট্ট হাস্যে ফেটে পড়েন ডেভিডসন। ভিনসেন্টের কর্ণমূল লাল হয়ে ওঠে, সে জবাব দিতে পারে না। ডক্টর ডেভিডসনের স্বনির্বন্ধ অনুরোধ উপেক্ষা করল শেষ পর্যন্ত। সে পিকনিক যেতে রাজি হলো না। ছবিটা আজই শেষ করতে হবে তাকে। মিসেস ডেভিডসন ওকে বারে বারে নিমন্ত্রণ করে গেলেন, বললেন, আপনাকে কষ্ট দিচ্ছি মিস্টার গর্গ, কিন্তু আপনাকে দেখলে আমার সেই হারানো প্রেমের আনন্দ ফিরে পাবো। আসবেন কিন্তু। ভিনসেন্ট বললে, নেহাত যদি না যেতে পারি আমার প্রেজেন্ট আপনাকে পাঠিয়ে দেব। ছবি? না না, আমার কান দুটো, সে দুটোর উপরেই তো আপনার লোভ। হো হো করে হেসে উঠেছিলেন সস্ত্রীক ডক্টর ডেভিডসন। ভিনসেন্ট ওদের সঙ্গে বনভোজনের আনন্দ ভাগ করে নিতে পারেনি। নিরলস নিষ্ঠায় সে সারাদিন ধরে ল্যান্ডস্কেপখানা শেষ করল। তারপর সন্ধ্যাবেলায় সম্বিত ফিরে পেয়ে দেখে সারা দিনমান সে পণ্ডশ্রম করেছে। রাঁচির নিসর্গচিত্র মোটেই আঁকেনি। নিজের অজান্তেই সে এঁকে গেছে। কী এঁকেছে তা সে নিজেই জানে না। কিছুটা লাল, কিছুটা সবুজ, কিছুটা কালোর প্রলেপ, সম্পূর্ণ বিমূর্ত চিত্র। তার অর্থ বোধ করি স্বয়ং শিল্পীরও বোধের অতীত। ক্যানভাসটাকে ছুঁড়ে ফেলে দিয়ে রিক্ত হাতে ফিরে এসেছিল ভিনসেন্ট। সমস্ত রাত ওর ঘুম হলো না। যন্ত্রণায় বিছানায় শুধু এপাশ ওপাশ করল। পরদিন সমস্ত দিন সে স্বেচ্ছাবন্দির মতো পড়ে রইল ঘরে। গগন ওর খবরও নিল না। সে যে পাশের ঘরে আছে তা বোঝা যায় খুটখুট শব্দে। দিনভর কিছু খাইও নি। বাড়া ভাত পড়ে আছে টেবিলের উপর। জানলা দিয়ে চড়ুই পাখি এসে খুঁটেছে, ছিটিয়েছে। ভিনসেন্টের মাথার মধ্যে আবার সেই যন্ত্রণাটা শুরু হয়েছে। সেই রাত্রে একটু ঘুম এসেছিল ওর। হঠাৎ ঘুম ভেঙে গেল বাঁশির শব্দে। পাশের ঘরে গগন একলা বসে আর বাঁশি বাজাচ্ছে। ফিনকি দিয়ে জ্যোৎস্না ফুটেছে বাইরে। স্তব্ধ রাত্রে সে বাঁশির মির গমক যেন কোনো অতীন্দ্রিয় লোকে যাত্রা করেছে। অপার্থিব কোনো সুরলোকের একটা অব্যক্ত মূর্ছনা যেন পাথরের দেওয়ালে মাথা খুঁড়ছে ক্রমাগত। ভিনসেন্টের মনে হলো, এমন সুরজাল যে সৃষ্টি করতে পারে সে কেমন করে বন্ধুর ঘর ভাঙে। এর দুদিন পরের কথা। সমস্ত দিন বাইরে বাইরে ছবি এঁকে ক্লান্ত দেহে ভিনসেন্ট ফিরে আসছিল তার ডেরায়। গগনের সঙ্গে এখনও তার সন্ধে হয়নি। দুজনেই দুঘরে থাকে আপন মনে। ভিনসেন্ট আউটডোর ধরেছে, সারাদিনই বাইরে থাকে, ফিরে আসে সন্ধেবেলায়। আর গগন সারাদিন তার রুদ্ধদ্বার কক্ষে কী আঁকে তা সেই জানে। বাড়ির বাইরে যায় সন্ধ্যায়, ফিরে আসে গভীর রাত্রে টলতে টলতে। সেদিন সমস্ত দিন ছবি এঁকে ভিনসেন্ট ফিরে আসছিল হঠাৎ গেটের কাছে। তাকে রুকল ভোগলু, রঘুবীরের ছেলে। তার বিচিত্র দেহাতি ভাষায় প্রশ্ন করে, মিম সাব কা সাথ ভেট ভেলা কেয়া? কনসা মিম সাব? জবাবে জানতে পারে তার সঙ্গে সাক্ষাতের মানুষে আজ নিয়ে 3 দিন এক মেম সাহেব গাড়ি নিয়ে আসছেন। কোনোদিন সকালে, কোনোদিন বিকেলে, একদিনও দেখা হয়নি। ভিনসেন্ট আশ্চর্য হয়ে যায়। ভারী অদ্ভুত তো, এমন খবরটা ইতিপূর্বে কেউ তাকে জানায়নি। না গগন, না মালি। ঘরে ফিরে এসে মালিকে ডেকে পাঠায়।
লণ্ঠন জেলে নিয়ে মালি সরজপ্রসাদ বার হয়ে আসে তার খোলার চালের আউটহাউস থেকে। হ্যাঁ রে, আমার সঙ্গে এক মেম সাহেব দেখা করতে এসেছিল। জি हाँ, वो तो हर रोज आती है। কই, আমাকে বলিসনি তো। আমি কি বলবে, मैंने सोचा कि वह तस्वीर वाला बाबू ने आपको कहा था। সরজুর দোষ নেই, সে কেমন করে জানবে মেম সাহেব কার সন্ধানে আসে। সে শতই আন্দাজ করেছিল এক বাবু দুসরা বাবুকে যা জানাবার তা জানাবে। হঠাৎ বুকের মধ্যে ছাঁদ করে ওঠে। গগন এ খবরটা লুকোচ্ছে কেন? উর্মিলা নিশ্চয়ই বলেছে সে ভিনসেন্টের সঙ্গে দেখা করতে এসেছিল। একটু সন্ধান নিতে আরও সব অদ্ভুত খবর বার হয়ে পড়ে। মিসেস ডেভিসন প্রতিদিনই আসেন এবং অনেকক্ষণ বসে যান। 2 নম্বর তসবিরবাবুর সঙ্গে গল্পগুজব করেন। গতকাল নাকি ও বাবু মেম সাহেবের বাচ্চার একখানা তসবির এঁকে দিয়েছে। মেম সাহেব অনেকক্ষণ ছিলেন এখানে, পেন্সিলের ছবি আঁকিয়ে নিয়ে তবেই গেছেন। ভিনসেন্ট উন্মাদের মতো পায়চারি করতে থাকে। আজ সে এর ফয়সলা করবে। সে পটুকেশ্বর নয়, সব কিছু নির্বিবাদে সয়ে যাবার মতো মানুষ ভিনসেন্ট ভান গর্গ নয়। প্রয়োজন হলে সে উচিত শিক্ষা দিয়ে দেবে গগনকে। বন্ধু বলে রেয়াত করবে না। আজ আসুক গগন, যত রাত্রি হোক ও জেগে অপেক্ষা করবে। অদ্ভুত যোগাযোগ। সে রাতে গগন ফিরল না। সমস্ত রাত বারান্দায় পায়চিরি করে গেল পদ্মভান। প্রহরের পর প্রহর কেটে গেল। শেষকালে পূব দিকের আকাশ ফর্সা হয়ে এলো, কিন্তু গগনের পাত্তা নেই। আলো ফুটতে সে বেরিয়ে পড়ল। হন হন করে রাস্তা পার হয়ে ডক্টর ডেভিডসনের বাসায় এসে যখন পৌঁছল, তখনও ভালো করে সকাল হয়নি। বাড়ির দারোয়ান একটু অবাক হলো এত সকালে ভিজিটার্স আসতে দেখে। জানালো, সাহেব মেম সাহেব দুজনের কেউই নেই। গাড়ি নিয়ে হাজারিবাগ গেছেন গতকাল, সন্ধ্যায় ফিরবেন। গাড়িতে আর কে কে আছে? বাচ্চারা আছে, আর লম্বা মতো এক বাবু আছে, তসবিরওয়ালা বাবু। তসবিরওয়ালা বাবু? তুমি কেমন করে জানলে? ও তো মেম সাহেবের তসবির বানাচ্ছে। আবার হন হন করে ফিরে এলো বাসায়। কখন ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে চায়? উর্মিলার সঙ্গে সে ভাব জমিয়েছে। ভিনসেন্টকে ইচ্ছে করেই কিছু বলেনি। কে জানে উর্মিলা তাকে কতখানি বলেছে। এর একটা ফয়সালা না হওয়া পর্যন্ত ভিনসেন্ট সুস্থ হতে পারবে না। এখনই তাকে শোধে নিতে হবে। আবার সে আপন মনে বিড়বিড় করে বললে, তুমি ভুল করছো গগন, আমি বটুকেশ্বর দেবনাথ নই। উর্মিলার উপর কোনো বাঁদরামি আমি সহ্য করব না। পিঞ্জরাবিদ্ধ সিংহের মতো সে পায়চারি করছে বারান্দায়, আর মাঝে মাঝে চোখ তুলে চাইছে কখন ফিরে আসে গগন। মনে পড়ে গেল গগন রাঁচিতে আসার আগে তাকে প্রশ্ন করেছিল ওদের মধ্যে কে বেশি ভালো ছবি আঁকে, কে বড় আর্টিস্ট, ভিনসেন্ট ভান গর্গ না পল গগ্যা। সে সমস্যা সেদিন মীমাংসা হয়নি। আজ গগন ওর জীবনের প্রথম প্রেমকে ছিনিয়ে নিয়ে দুনিয়ার কাছে প্রমাণ করবে সেই বড়। কিন্তু কেমন ছবি আঁকে গগন? তার আঁকা একখানা ছবিও সে ভিনসেন্টকে দেখতে দেয়নি। দূর তোর, নিকুচি করেছে। ভিনসেন্ট লাফিয়ে ওঠে। কয়লা ভাঙার জন্য একটা লোহার ডান্ডা ছিল, সেটা নিয়ে দমাদম বাড়ি মারতে থাকে গগনের ঘরের তালাটায়। অচিরেই ওর সে প্রচণ্ড ক্রোধের সম্মুখে হার স্বীকার করলো ছোট্ট তালাটা। ঘরে ঢুকলো ভিনসেন্ট। সমস্ত ঘর অগোছালো, রং তুলি ক্যানভাস চারিদিকে ছড়ানো। ওপাশে থাক দিয়ে রাখা আছে গগনের আঁকা ছবি। ভিনসেন্ট হুমড়ি খেয়ে পড়ে, তুলে নেয় সবচেয়ে বড় ক্যানভাসটা, বসিয়ে দেয় খাটের উপর। তারপর একটু দূরে সরে গিয়ে তাকিয়ে দেখে। তৎক্ষণাৎ ভিনসেন্টের মাথার মধ্যে টলে উঠল। একটা আর্ত চিৎকার তার কণ্ঠনালী বিদীর্ণ করে বেরিয়ে আসতে চায়, কিন্তু স্বর ফোটে না তার মুখে। ওর হাত পা অসাড় হয়ে যায়। ওর থেকে হাত চারেক দূরে খাটের উপর খাড়া করে রাখা আছে একটা ক্যানভাস। এইমাত্র সে সেটা নিজেই বসিয়েছে। ছবিটা সেই পূজারিনী মেয়েটির। কিন্তু কিন্তু সে কি তবে সেদিন দেবী মন্দিরে পুজো দিতে যাচ্ছিল না? মদন মন্দিরে পুজো দেবার জন্যই যৌবন বিকশিত করে সদ্যস্নাতার বেশে দাঁড়িয়েছিল।
তাই কি বটুকেশ্বরের স্ত্রী নির্লজ্জ ভঙ্গিতে? কিন্তু কিন্তু বটুকের স্ত্রী কোথায়? ও যে হ্যাঁ, কোনো ভুল নেই, ও যে চিত্রলেখা। নাথানিয়েল নয়, বটুকেশ্বর নয়, গগন পাল তার শ্লীলতাহানি করেছে। হঠাৎ হিংস্র সাপদের মতো লাফিয়ে উঠে দাঁড়ায়। চিত্রলেখা নেই, গগন পাল নেই, কিন্তু ওই ছবিখানা তো আছে। ওর সমস্ত আক্রোশ ফেটে পড়ল ওই ছবিখানার উপর। এতক্ষণে একটা আর্তজান্তব চিৎকার বার হয়ে এলো ওর কণ্ঠনালী বিদীর্ণ করে। ভিনসেন্ট লাফ দিয়ে পড়ল ক্যানভাসটার উপর, দু হাতের নখ বসিয়ে দিল ওই নগ্নিকার নরম বুকের মাঝখানে। তারপর সে ফালা ফালা করে ছিঁড়ে ফেলল ছবিখানা, দুমড়ে মুচড়ে টেনে টেনে খুলে ফেলল ফ্রেমের কাঠগুলো। পেরেকে হাত কেটে গেল, রক্ত ঝরল, কিন্তু ভ্রুক্ষেপ নেই ভিনসেন্টের। ওর চিৎকারে ইতিমধ্যে দ্বারের কাছে কারা যেন ছুটে এসেছে। সেসব দেখতে পেল না ভিনসেন্ট। বদ্ধ উন্মাদের মতো সে তখন ক্যানভাসটা কুচি কুচি করে ছিঁড়ে ফেলেছে। মুখ দিয়ে গাঁজলা বার হচ্ছে। তারপর সংজ্ঞা হারিয়ে সে লুটিয়ে পড়ে মাটিতে। জ্ঞান যখন হলো তখন দেখে সে শুয়ে আছে খাটের উপর। ভগলু আর সূর্যপ্রসাদ বসে আছে পায়ের কাছে। স্থানীয় একজন ডাক্তারবাবুও আছেন, আর তার পিছনেই দীর্ঘকায় গগনের মাথাটা জেগে আছে। গেট আউট! চিৎকার করে ওঠে ভিনসেন্ট। ডাক্তারবাবুর ইঙ্গিত পেয়ে মুহূর্তে গগন বেরিয়ে যায় ঘর ছেড়ে। ক্রমশ ভিনসেন্ট সুস্থ হয়ে উঠল। ডক্টর ডেভিডসন এসে ওকে পরীক্ষা করলেন, ইঞ্জেকশন দিয়ে গেলেন। শান্ত হয়ে ঘুমিয়ে পড়ল ভিনসেন্ট। ডাক্তার বলে গিয়েছিলেন ক্রাইসিসটা পার হয়ে গেছে, পুরো 1.5 দিন ঘুমোবে রুগী, তারপর সে স্বাভাবিক হয়ে জেগে উঠবে। ডাক্তারের ভবিষ্যৎবাণী কিছুটা ফুলেছিল। পুরো 36 ঘন্টা ঘুমোলো ভিনসেন্ট। বাকি ভবিষ্যৎবাণীটা ফুলে থাকলে বলতে হবে সুস্থ মস্তিষ্কেই সে খুন করতে চেয়েছিল গগনপালকে। শেষ রাত্রে হঠাৎ ঘুম ভেঙে গেল গগনের। খোলা জানলা দিয়ে চতুর্দশী চাঁদের আলোয় ঘরটা আলোয় আলো। গগন দেখতে পেল তার বিছানার অদূরে দাঁড়িয়ে আছে ভিনসেন্ট। পা টিপে টিপে সে এগিয়ে আসছে ওর খাটের দিকে। ভিনসেন্টের ঊর্ধ্বাঙ্গ নিরাবরণ, তার চোখে খুনির দৃষ্টি, তার হাতে একখানা খোলা খুর, ক্রপ কোম্পানি যে খুর দিয়ে গগন রোজ দাড়ি কামায়। চিৎকার করে লাফিয়ে ওঠে গগন, দৃঢ় মুষ্টিতে ধরে ফেলে ভিনসেন্টের ডান হাতখানা। গগনটা একটা অসুর ভিনসেন্টের তুলনায়, তবু আজ যেন ভিনসেন্টের গায়ে মত্ত হস্তির বল। দুজনে জোড়া জড়ি করে পড়ে মেঝের উপর। ভিনসেন্টের হাত থেকে খুরখানা ছাড়িয়ে নিতে চায় গগন, ফলে তার নিজের হাতটাই মারাত্মকভাবে কেটে যায়। উপায়ন্তর না দেখে শেষ পর্যন্ত গগন ওকে ছেড়ে দিয়ে ছুটে পালায়। ভিনসেন্ট উঠে বসে, খুঁড়ে রক্তের দাগ, গগনের রক্ত। হঠাৎ আবার নজরে পড়ে গতকাল যেখানে চিত্রলেখার ছবিখানা বসানো ছিল, ঠিক সেইখানে আজ বসানো আছে আর একটি তৈলচিত্র, উর্মিলা ডেভিডসন। সমস্ত শরীর নয়, আবক্ষ চিত্র, পোর্ট্রেট। ছবিটা ভালো কি খারাপ, সার্থক কি ব্যর্থ, তার লক্ষ্যই হলো না ভিনসেন্টের। সে এক নজরে দেখে নিয়েছে লাবণ্যময়ী মেয়েটির বুকের তলায় স্বাক্ষর রেখেছে ওর সহপাঠী গগন পাল। এবার আর ছবিখানা নষ্ট করল না ভিনসেন্ট। সেটা তুলে নিল হাতে। চোখটা ঝাপসা হয়ে এলো। ছবিটাকে উদ্দেশ্য করে সে ডান হাতখানা বাড়িয়ে ধরে, বলে, উর্মিলা, এই দেখো, চিত্রলেখার প্রণয় চিহ্ন সারা জীবন আমি বয়ে বেড়াচ্ছি, তবু সে আমাকে ছেড়ে ওই গগার কাছে গেছে। তুমি যা প্রণয় চিহ্ন চেয়েছ তাও আমি তোমাকে দেব উর্মিলা। বাকি জীবন সে চিহ্নও বয়ে বেড়াবো, কিন্তু কথা দাও, তুমি চিত্রলেখার মতো বিশ্বাসঘাতকতা করবে না। বলো বলো উর্মিলা, কথা দাও। তারপর ও অদ্ভুত এক কাণ্ড করে বসে। এক পুঁচে নিজের ডান কানটা কেটে ফেলে খুর দিয়ে। ফিনকি দিয়ে রক্ত ছোটে, চোখ ফেটে বেরিয়ে আসে জল। তবু নির্বিকার ভিনসেন্ট। কাটা কানটা দিয়ে ঢাকা দেয় উর্মিলার ছবির দক্ষিণ স্তনের উপর গগন পালের ওই স্বাক্ষরটা। হাত দিয়ে কানের ক্ষতচিহ্নটা চেপে ধরে।
রক্ত বন্ধ হয় না, ধারা স্রোতে রক্ত ঝরছে। ঝরুক। ভিনসেন্ট ওই ছবিটার সঙ্গে কাটা কানটা দিয়ে একটা প্যাকেট জড়ায়। তারপর গগনের বিছানার চাদরটা তুলে নেয়, নিজের ক্ষতচিহ্নটার উপর দিয়ে একটা প্রকাণ্ড পাগড়ি বাঁধে। বেরিয়ে আসে বাইরে। ভগলু যাচ্ছিল রাস্তা দিয়ে, তাকে ডাকলো, বললে, এই প্যাকেটটা ডাক্তার সাহেবদের বাড়ি পৌঁছে দিয়ে আয়, বলবি মেম সাহেবকে আমি দিয়েছি। ভগলু বোধ করে রক্তের দাগটা লক্ষ্য করেনি, সে প্যাকেটটা নিয়ে চলে যায়। টলতে টলতে ফিরে আসে ভিনসেন্ট। ঘর পর্যন্ত পৌঁছতে পারেনি, সংজ্ঞা হারিয়ে পড়ে যায় দোরগোড়াতেই। গগন পরদিনই রাঁচি ছেড়ে পালায়। সুলেখা আর চিত্রলেখা যে অভিন্ন, উর্মিলা আর মিসেস ডেভিডসন যে একই ব্যক্তি, এসব তথ্য গগন আদৌ জানত কিনা জানি না, কিন্তু এটুকু সে জানত যে ভিনসেন্ট সুযোগ পেলেই তাকে খুন করবে। গগনের খবর পেয়েছিলাম পরে, সে নাকি কলকাতায় ফিরে আসে, খিদিরপুরে ডক অঞ্চলে থাকত। শেষ পর্যন্ত কোনো সারেঙের ব্যবস্থাপনায় একটি বিদেশি জাহাজে খালাসি হয়ে কোন সুদূরে পাড়ি জমায়। গগন আর ভারতবর্ষে ফিরে আসেনি কখনো। কিন্তু ভিনসেন্ট, তাকেই আশ্রয় দিয়েছিলেন ডক্টর ডেভিডসন। খবর পেয়ে কলকাতা থেকে আমি এবং দিল্লি থেকে সুরজ ভান রাঁচি এসে হাজির। ভিনসেন্টের যখন জ্ঞান ফিরে এলো, তখন চোখ মেলে প্রথমেই সে দেখতে পেল ডক্টর ডেভিডসনকে। তখন সন্ধ্যা হব হব। হ্যালো, ডাকলো ভিনসেন্ট। হ্যালো, ফিরে তাকালেন ডক্টর ডেভিডসন। আমি কি আপনার বাড়িতে আছি? বাড়িতে নয়, হাসপাতালে আছেন। ও, বোধহয় মনে পড়ে গেল ভিনসেন্টের। নিজের অজান্তেই হাতটা চলে গেল কানের দিকে। ডাক্তার ওর হাতটা ধরে ফেলেন, বলেন, ওখানে এখন হাত দেবেন না। ও হ্যাঁ, আমার মনে পড়ে গেছে, ওটা নেই। ওটা নেই না? না থাকে ক্ষতি নেই, বাঁধাকপির পাতার মতো ওই কানটা দিয়ে তো মানুষ শোনে না। আপনার শুনতে কোনো অসুবিধা হবে না, 2-4 দিনেই ঘা শুকিয়ে যাবে। আমার বন্ধু গগন পাল, সে কোথায়? তিনি চলে গেছেন, তার মালপত্র নিয়ে তিনি চলে গেছেন। মিসেস ডেভিডসন, তিনি কোথায়? আপনি বেশি কথা বলবেন না, এখন চুপ করে শুয়ে থাকুন। অনেকটা রক্ত পড়েছে তো, আপনি খুব দুর্বল হয়ে পড়েছেন। ভিনসেন্ট অস্ফুটে বলে, আপনি খুব ভালো লোক ডাক্তার সাহেব। ঘুমোবার চেষ্টা করে, ঘুম আর আসে না। ডাক্তারবাবু চুপ করে বসেছিলেন একটু দূরে একখানা চেয়ারে। ভিনসেন্ট লক্ষ্য করে দেখে ঘরে তার খাট আর ওই চেয়ারখানা ছাড়া আর কোনো আসবাব নেই। এটা নিশ্চয়ই হাসপাতালের কেবিন, কিন্তু কেবিনে সাধারণত যেসব জিনিস থাকে তা তো নেই। আবার বলে, এটা কি হাসপাতালের কেবিন? হ্যাঁ। ঘরটা এত ফাঁকা কেন? আমি ঘর থেকে সব কিছু সরিয়ে দিয়েছি আপনাকে বাঁচাতে। কার কাছ থেকে বাঁচাতে ডক্টর? আপনার নিজের কাছ থেকে। ও, আপনি একটু ঘুমোবার চেষ্টা করুন। এবার সত্যিই ঘুমিয়ে পড়ে ভিনসেন্ট। পরদিন সকালে যখন ওর ঘুম ভাঙল, দেখে ডাক্তারবাবু সেই চেয়ারখানায় বসে আছে সুরজ ভান। তার মুখটা ম্লান, ক্লান্তিতে যেন ভেঙে পড়তে চাইছে, চোখ দুটো টকটকে লাল। সুরজ, ডাকলো চন্দ্রভান। সুরজ চেয়ার ছেড়ে লাফিয়ে ওঠে, বিছানার পাশে হাঁটু গেড়ে বসে পড়ে, দাদার হাতখানা টেনে নিয়ে ঝরঝর করে কেঁদে ফেলে। আশ্চর্য সুরজ, যখনই তোর জন্য প্রাণ কাঁদে, চোখ মেলে দেখি তুই এসেছিস। সেই জোর জাঙালের কথা মনে আছে সুরজ? সুরজভান মাথাটা নাড়ে, কথা বলতে পারে না। তুই কেমন করে খবর পেলি রে? গগাদা টেলিগ্রাফ করেছিল। গগার ভারী অন্যায়, মিছে মিছে তোর অনেকগুলো টাকা খরচ হয়ে গেল। আমি তো ভালো আছি। দুজনেই কিছুটা চুপচাপ। তারপর সুরজ বলে, ডাক্তার সাহেবের সঙ্গে আমি কথা বলেছি, ও কিছু নয়, 2-4 দিনের মধ্যেই তুমি সুস্থ হয়ে উঠবে।
এবার আমি তোমাকে দিল্লি নিয়ে যাব দাদা। এভাবে একা একা তোমার আর থাকা চলবে না দাদা। বেশ তো, না হয় দিল্লিতে গিয়েই থাকবো। তোর কাছে থাকলেই আমি ভালো থাকবো রে। একটু ইতস্তত করে সুরজ বলে, একটা খবর আছে দাদা। খবর? ভালো না খারাপ? তোমার ভালোই লাগবে নিশ্চয়ই। কী রে, কী খবর? দাদা, মানে আমি বিয়ে করতে যাচ্ছি। ভিনসেন্ট কি জবাব দেবে বুঝে উঠতে পারে না। হঠাৎ তার খেয়াল হয়, কি আশ্চর্য, এমন একটা আনন্দের কথায় সে চুপচাপ আছে। খুশিয়াল হয়ে বলে, বাহ বাহ, খুব ভালো কথা। মেয়ে দেখেছিস? কেমন মেয়ে? দেখেছি বই কি, আমাদেরই প্রতিবেশী। ওরাও আমাদের সজাত দাদা। কনৌজি ব্রাহ্মণ, ওর বাবা দিল্লিতে ব্যবসা করেন। মেয়েটি লেখাপড়াও শিখেছে, হিন্দি আর ইংরেজি। তারপর একটু হেসে বললে, বাংলা জানে না কিন্তু। তাতে কি সুরজ, তুই শিখিয়ে নিবি। সুরজের ছুটি পাওনা ছিল না, বাধ্য হয়ে পরদিন তাকে ফিরে যেতে হলো। যাবার আগে বললে, তুমি গিয়ে না দাঁড়ালে তো বিয়ে হবে না দাদা। কবে যেতে পারবে বলো? ডাক্তার সাহেব ছেড়ে দিলেই তো যেতে পারি। ডাক্তারবাবু বললেন 15 দিন পরেই ভিনসেন্ট ট্রেনে চাপতে পারবে। দিন পরেই ভিনসেন্ট চলাফেরা করতে শুরু করলো। হাসপাতালের বারান্দায়, ক্রমে বাগানে। সেদিন বাগানে ধীরে ধীরে পায়চারি করছিল। ডাক্তারবাবু ওকে দেখতে পেয়ে এগিয়ে এলেন। আজ কেমন আছেন? সম্পূর্ণ ভালো হয়ে গেছি মনে হচ্ছে। ব্যান্ডেজটা কবে খুলছেন? পরশুর পর দিন। আপনি এখন ইচ্ছে করলে একটু একটু ছবি আঁকতেও পারেন। ভিনসেন্ট হাসতে হাসতে বলল, ছবিও আমি পরশুর পর দিনই শুরু করব, কারণ এবার প্রথমেই আঁকবো একটা সেলফ পোর্ট্রেট, কানকাট্টা সেপাই। ডাক্তার সাহেব কাছে ঘনিয়ে এসে বললেন, বলুন তো মিস্টার গর্গ, হঠাৎ কেন অমন কাণ্ডটা করলেন? ভিনসেন্ট অনেকক্ষণ কোনো জবাব দিল না। ডাক্তার সাহেব পুনরায় বললেন, এই সেদিন আমার স্ত্রী আপনার কান নিয়ে ঠাট্টা করেছিল তাই? না 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 না, আপনার স্ত্রীর কোনো দোষ নেই। আমি জানি না কেন অমন কাণ্ডটা হঠাৎ করে বসলাম। তিনি কোথায়, তার কাছে আমাকে ক্ষমা চাইতে হবে। সে ঘটনার পরদিনই চলে গেছে। ওর মনে হচ্ছে সেদিন বড় চড়া সুরে ওই রসিকতা করেছিল সে। দিন কতকের জন্য সে ঘুরে আসতে গেছে। ও না না, তার দোষ নেই, এ নিছকই একটা পাগলামি। ডক্টর ডেভিডসনের কাছে ভিনসেন্ট স্বীকার করতে পারেনি, করেছিল আমার কাছে। আমি দিন 7 পরে যখন গিয়ে পৌঁছলাম তখনও অনেকটা সুস্থ। হাসপাতাল থেকে তখনও ছাড়া পায়নি। আমার কাছে একেবারে ভেঙে পড়ল চন্দ্রভান। বললে, আমি এখন কি করব দীপু? আমি নিশ্চয়ই পাগল হয়ে গেছি। তোর পাগল হলে এমন স্বাভাবিকভাবে কেউ কথা বলতে পারে? কিন্তু প্রতি 3 মাস অন্তর একটা বিশেষ তিথিতে আমি পাগল হয়ে যাচ্ছি দীপু, এটা তো ঠিক। ভিনসেন্ট হিসেব কষে দেখেছে ওর মানসিক বিকলতার একটা ছন্দ নেমে আসছে। গত 4-5 বারের আক্রমণের মাঝখানে প্রতিবারই 3 মাসের ব্যবধান। 85 থেকে 95 দিনের একটা কালের ব্যাপ্তি। প্রতিবারেই পূর্ণিমার কাছাকাছি তার মস্তিষ্ক বিকৃতি ঘটেছে। সবটা শুনে আমি বলি, তাই যদি হবে এবার আমরা আগে থেকে সাবধান হতে পারবো। শুনলাম এবার তুই দিল্লিতে সুরজের কাছে থাকবি। মুখটা ম্লান হয়ে যায় ভিনসেন্টের। একটা দীর্ঘশ্বাস পড়ে তার। বলে, প্রথমে তাই ভেবেছিলাম রে, কিন্তু পরে চিন্তা করে দেখলাম সে পথও বন্ধ হয়ে গেছে আমার। সুরজ বিয়ে করতে যাচ্ছে, পাশের বাড়ি ও শ্বশুর বাড়ি। ওরা কনৌজি ব্রাহ্মণ, আমাদের বাংলাদেশের মতো নয়। ওরা নিশ্চয়ই খুব গোঁড়া ব্রাহ্মণ। আমি খ্রিস্টান, কেমন করে থাকবো সেখানে? তাছাড়া 3 মাস পরে পাগলামোর সময় যদি সুরজের বউকে... না 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 দীপু, সে কিছুতেই হতে পারে না, এ কিছুতেই হতে পারে না, আমি যাব না। তাহলে কি করতে চাস তুই? আমি এখানেই থাকবো। গরম কমে এসেছে দীপু, এখন তো চেঞ্জাররা আসবে। তোর সেই ক্লায়েন্ট ভদ্রলোক কি এবার শীতকালে রাঁচি আসবেন? না, এবার ওরা দক্ষিণ ভারতে তীর্থে গেছেন। তুই যতদিন ইচ্ছে ও বাড়িতে থাক না। আহ,
বাঁচালি দীপু। বুকের থেকে একটা পাষাণ ভার নেমে গেল যেন ওর। নিরাশ্রয় আর্টিস্ট ভান গর্গের। বেচারির একমাত্র আশ্রয়স্থল ছিল ছোট ভাইয়ের ডেরা। সেখানে যেতেও ভরসা পায় না। তাই হাসপাতাল ছেড়ে বেরিয়ে এসে ও কোথায় গিয়ে দাঁড়াবে এটাই ছিল চিন্তা। আমি প্রশ্ন করি, হ্যাঁ রে চন্দর, তুই গগাকে সত্যিই খুন করতে গিয়েছিলি? ও অনেকক্ষণ কোনো জবাব দিল না। বোধ করে নিজের মনকে ও প্রশ্নটা করল, আর তার জবাবের অপেক্ষায় চুপ করে বসে রইল। শেষে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, হ্যাঁ রে। তুই কি সুযোগ পেলে এখনও গগাকে খুন করতে চাস? ধুর, আমি তো এখন ভালো হয়ে গেছি। ও সময় কেমন যেন হঠাৎ। কিভাবে কথাটা শেষ করবে বুঝে উঠতে পারি না। আমি পুনরায় বলি, তা যেন হলো। গগার উপর তোর প্রচণ্ড রাগ হয়েছিল, কিন্তু কানটা কি দোষ করলো? হঠাৎ নিজের কানটা কেটে ফেললি কেন? এবারেও জবাব দিতে ওর দেরি হলো। তারপর বললি, ডক্টর ডেভিডসনকে বলিনি দীপু, কিন্তু তোকে বলবো। লজ্জা পাওয়ার কথা আমার নয়, ওর। তাই পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। ওর কথার মধ্যে বেশ অসঙ্গতি। জিজ্ঞাসা করি, কার কথা বলছিস তুই? কার কথা বলছিস চন্দ্রভান? উর্মিলার সারদা। ভিনসেন্ট কি এখনো স্বাভাবিক হয়নি? এ তো রীতিমতো প্রলাপ। আমার দৃষ্টির অর্থ বুঝতে তার সময় লাগে না। বলে, আমি পাগলামি করছি না দীপু। ডক্টর ডেভিডসন বিয়ে করেছেন ফাদার সারদার ভাইজিকে। বিশ্বাস না হয় তাকে জিজ্ঞাসা করে দেখিস। সমস্ত কথাই খুলে বলেছিল ভিনসেন্ট। কেন সে খুন করতে গিয়েছিল গগাকে। বটুকেশ্বরের বউকে শুধু নয়, ভিনসেন্টের মানসী প্রতিমাকেও ধুলায় টেনে নামিয়েছিল গগা। তারপর বললে কেন হঠাৎ নিজের কানটা কেটে ফেলল। মানসিক স্থৈর্য হারিয়ে ফেলেছিল ঠিকই, কিন্তু কার্যকারণ সম্পর্ক একটা আছে ওর পাগলামির। সমস্তটা শুনে আমি দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি। সব কথা ডক্টর ডেভিডসনকে খুলে বলা কি উচিত হবে? মিসেস ডেভিডসন নিশ্চয়ই নিদাহীনতার প্রমাণ দিয়েছেন। ভিনসেন্ট কেন যে তাকে চিনতে পারেনি একথা তার বোঝা উচিত ছিল। তা তো তিনি তলিয়েই দেখলেন না, উপরন্তু ওর আহত স্থানে পুনরায় আঘাত করলেন। মানসিক ভারসাম্য হারিয়ে ভিনসেন্ট সেই উপেক্ষার, সেই অবমাননার একটি চরম প্রতিশোধ নিয়ে বসল। নিজের কান কেটে পরে যাত্রাভঙ্গ। নিরতিশয় আত্মগ্লানিতে মিসেস ডেভিডসন স্থান ত্যাগ করেছেন। নিজের কাছ থেকেই পালাতে চাইছেন তিনি। এসব কিছুই জানেন না তার স্বামী। এ ব্যাপারে যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত সেই ভিনসেন্ট তার আত্মলাঞ্ছনার ইতিকথা গোপন করে গেছে ডাক্তার সাহেবের কাছে। ফলে আমি কেন তা প্রকাশ করে দিই? ডক্টর ডেভিডসনের কাছে তার স্ত্রীকে কেন অপদস্থ করি? অথচ সব কথা না জানলে ডাক্তার সাহেব ওর চিকিৎসাই বা করবেন কেমন করে? মোট কথা, অপ্রিয় সত্যটা আমাকে গোপন করেই যেতে হলো। প্রসঙ্গোত্তরে যাবার জন্য ওকে জিজ্ঞাসা করি, এখানে সারাদিন কি করিস? সময় কাটে কি করে? ডাক্তার সাহেব অনুমতি দিয়েছেন আমি ছবি আঁকি বসে বসে। কই, কি আঁকছিস দেখি? ভিনসেন্ট একখানা ক্যানভাস এনে আমাকে দেখালো। ইতিমধ্যে ওর ঘরে আবার আসবাবপত্র এসেছে। ওর কেবিনটা দ্বিতলে, পিছন দিকে একটা বড় জানালা। ভিনসেন্ট ওই জানালার ধারে গিয়ে বসে। ভিতরে উঠোনটায় একটা ছবি এঁকেছে। অদ্ভুত ছবিখানা। মানসিক রোগাক্রান্তদের কিছু শারীরিক পরিশ্রমের প্রয়োজন, অথচ ওদের সাহস করে বাইরে নিয়ে যাওয়া হয় না। ফলে পাঁচিল ঘেরা বন্দিশালায় ওরা গোল হয়ে পায়চারি করে, গোল হয়ে ঘুরতে থাকে। সকলের একই রকম পোশাক, একই রকম ভঙ্গি, যেন ঝরা ফুলের একটা গোল মালা। তালে তালে পা ফেলে ওরা ক্রমাগত পাক খায়। অনেকগুলি ফিগার এঁকেছে ভিনসেন্ট। ডান দিকের এক কোণে উন্মাদাকারের 3 জন রক্ষী। এই ছবিখানা ভিনসেন্ট ভান গর্গ ডক্টর ডেভিডসনকে উপহার দিয়েছিল।